বা যাই করতেছেন, এগুলোতে আপনার একটা ব্র্যান্ড নেম বা এই ধরনের জিনিস আপনি মাথায় নিয়েই আগান, যাতে করে আপনি আরো বেটার জায়গায় যান। তো ঘটনা হচ্ছে কি, দেখেন নলেজ প্রসেস আউটসোর্সিং এর পৃথিবীতে অনেক অর্গানাইজেশন আছে, বিশেষ করে ইন্ডিয়াতে নলেজ প্রসেস আউটসোর্সিং এর অনেকগুলো কোম্পানি আছে। তো নলেজ প্রসেস আউটসোর্সিং এর দেখেন একটা বড় জিনিস হচ্ছে যে আপনার মানে কাজগুলো মানে কোন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন আমরাও কিন্তু আস্তে আস্তে কেপিওর দিকে আগাচ্ছি। যে আমি আমার টিমের সাথে আজকে কথা বলছিলাম, তা আমরা এই যে গতকালকে থেকে আমরা একটু অটোমেশনে গিয়েছি, আমরা প্রতিনিয়তই অটোমেশনের দিকে যাচ্ছি। আমাদের সিস্টেম, আমাদের প্রসেস এগুলো আরো কিভাবে অটোমেট করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা একটা লং টার্ম এবং নেভার এন্ডিং কাজ বেসিক্যালি। তো নলেজ প্রসেস আউটসোর্সিং এর একটা বড় জিনিস হচ্ছে এখানে আপনার যত হিউম্যান রিসোর্স আছে তারা কে কি কাজ করছে, কাজগুলো প্রপারলি ট্র্যাক করা এবং ক্লায়েন্টেরও কিন্তু একটা ড্যাশবোর্ড থাকা। তো নলেজ প্রসেস আউটসোর্সিং এগুলো একটা মানে আমি জাস্ট সিম্পল আপনাদেরকে বললাম যে নলেজ প্রসেস আউটসোর্সিংটা কিভাবে কাজ করে। যে পৃথিবীতে এটা একটা বিশাল মার্কেট, আমেরিকানরা প্রচুর কাজ আউটসোর্স করে। তো সেই কাজগুলো প্রপার টাইমে প্রপার মানে মেথড অবলম্বন করে কাজটা কমপ্লিট করে দেওয়াটাই কিন্তু একটা প্রসেস বেসিক্যালি। তো এটা যখন একটা বড় স্কেলে হয় তখন এটাকে আমরা একটা কেপিও ইন্ডাস্ট্রি বলি। যেমন আমরা সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করার চেষ্টা করছি যে আমাদের যত টিম মেম্বার আছে তারা রিয়েল টাইম কি কি কাজ করছে এখানে আমরা ট্র্যাকিং করতে, এগুলো নিয়ে আমরা ট্রেনিংও দিচ্ছি আমাদের ইন্টারনাল টিমকে বেসিক্যালি। এগুলো নিয়ে আপনাদেরকেও আমরা ট্রেনিং দিব যে আসলে কিভাবে আপনি আপনার টিমকে ম্যানেজ করবেন, কিভাবে আপনি আপনার ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন এবং আপনি ডিরেক্ট কিভাবে কাজ করতে পারেন সেগুলো নিয়ে আমরা আসলে আস্তে আস্তে কথা বলবো। এটা ছিল কেপিও। জিটিএম নিয়ে আপনি একটা ভুল করেছেন সোহাগ ভাই। জিটিএম এর ভুলটা হচ্ছে কি, জিটিএম বেসিক্যালি একটা ট্যাগিং ম্যানেজার, ঠিক আছে? ট্যাগিং ম্যানেজার মানে কি, সেটা হচ্ছে যে আসলে ট্যাগ মানে কি, সিল করে দেয়া, সিল মেরে দেয়া, তাই না? যেমন ধরেন আমরা একটু আগে দেখলাম যে এখানে অ্যানালিটিক্স ম্যানিয়ার যে ইভেন্টটা ফায়ার হলো, অ্যানালিটিক্স ম্যানিয়ার একটু আগে আমরা দেখলাম না যে আমরা একটা এখানে কই দেখলাম, দাঁড়ান একটা হ্যাঁ একটা দেখলাম যে একটা অপটিন, তাই না? অপটিন শব্দটাও কিন্তু একটা টার্মিনোলজির মধ্যে রাখা আমার উচিত ছিল, কিন্তু আমি এটা রাখিনি। আমি আরো দুটো জিনিস এখানে নিয়ে আসছি, ইম্পালস মার্কেটিং এবং আরেকটা হচ্ছে অপটিন। এটা নিয়ে আমি আলোচনা করব সবার শেষে হয়তো। অপটিন হচ্ছে কি, অপটিন হচ্ছে যে একটা মানুষ আপনার সিস্টেমে এন্ট্রি করলো, এটাকে অপটিন হিসেবে আপনি বলতে পারেন আর কি, বুঝতে পারছেন? অপটিন। তো আপনার ভুলটা কোথায় ছিল জিটিএম এ, দেখেন সেটা হচ্ছে যে জিটিএম হচ্ছে সিল মারার একটা জিনিস, ঠিক আছে? আপনি কোথায় কোন সিল মারবেন সেটা একটা জায়গায় মানে সিল, দেখেন আমাদের আপনারা দেখবেন যে অ্যাকাউন্টেন্টের ওইখানে সিল গাদা করা সিল থাকে, তাই না? অনেকগুলো অগোছালো। কিন্তু ট্যাগ ম্যানেজারের কাজ কি? ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে যে আপনি যে অনেক সিল লাগাচ্ছেন, কোনটা হচ্ছে বলতেছেন ফ্রি ট্রেনিং, কোনটা পেইড ট্রেনিং, কোনটা হচ্ছে যে বদলে ফেলো নিজেকে, কোনটা হচ্ছে যে লুঙ্গি, কোনটা শাড়ি, কোনটা হচ্ছে যে ফ্যান, কোনটা এসি, তাই না? হোয়াটএভার কোন একটা প্রোডাক্ট তো সে পারচেজ করতেছে বা কিছু একটা করতেছে। এই যে সিল মেরে দেয়া, এই যে প্রত্যেকটা কাস্টমারের মানে ধরেন যে গায়ে একটা সিল মেরে দিচ্ছেন আপনি, ঠিক আছে? এই যে সিল মারামারি হচ্ছে আমরা করতেছি হচ্ছে ট্যাগ ম্যানেজারে যায়। এবং এই সিল ট্যাগ ম্যানেজার আসলে মানে এমন একটা কানেক্টর যেটা কিন্তু ওয়েবসাইটের সাথে শুধু আপনার গুগলকে কানেক্ট করে না, ওয়েবসাইটের সাথে সে ফেসবুককে কানেক্ট করে, ওয়েবসাইটের সাথে সে গুগলকে কানেক্ট করে, ওয়েবসাইটের সাথে সে লিঙ্কডইনকে কানেক্ট করে, ওয়েবসাইটের সাথে সে টুইটারকে কানেক্ট করে। আমি কি বুঝাতে পারছি? তাহলে ট্যাগ ম্যানেজার আসলে ইজ নাথিং। ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা সিল মারার একটা জায়গা যেখানে সিল গুলো গোছানো থাকে, বুঝতে পারছেন? এখন আপনি জিনিসটা একটু চিন্তা করে দেখেন তো। আমি একটা ছোট্ট কেস বলি, সেটা হচ্ছে কোনো কারণে ধরেন আপনি সিল গুলো সব ট্যাগ ম্যানেজারের মধ্যে রেখে আসছেন, তাই না? আর কোনো কারণে আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ধরেন ডিসেবল হয়ে গেছে, আপনি নতুন একটা পিক্সেল পাইলেন। তো আপনার এই সিল গুলো যদি আপনার ওয়েবসাইটেই থাকতো বা ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করা থাকতো তাহলে এটা আপনার জন্য অনেক প্রবলেম তৈরি হতো, বুঝতে পারছি? এবং আপনি মাল্টিপল যে ট্যাগিং করতেছেন, মানে মাল্টিপল পিক্সেল বা মাল্টিপল মানে গুগলের
মানে অ্যাড গুলো মানে গুগলের পিক্সেল যাই হোক, গুগলের পিক্সেল বলেন অথবা কনভার্সন লিঙ্কার বলেন, যাই বলেন, মানে সেই কানেক্টরকে যদি আপনার একটা জায়গায় না থাকতো তাহলে আপনি অনেক প্রবলেম ফেস করতেন। বুঝতে পারছেন? মানে এটা অনেক ইস্যু হয়ে দাঁড়াইতো। এন্ড দ্যাটস দ্য রিজন আমরা সমস্ত জিনিসকে গুছায়ে একটা জায়গায় রাখার জন্য কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করি। বুঝতে পারছেন? মানে গুগল ট্যাগ ম্যানেজার, জি জি বলেন বলেন বলেন। সেক্ষেত্রে আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি, সেক্ষেত্রে যদি আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়, সেক্ষেত্রে আমি তো আবার ডেটাগুলো আমি গুগল ট্যাগ ম্যানেজারে পাচ্ছি। গুগল ট্যাগ ম্যানেজারে তো আপনার গুগল ট্যাগ ম্যানেজারে ইনট্যাক্ট আছেই। আপনি কি করবেন, আপনি নতুন একটা পিক্সেল, সেই পিক্সেলের কোডটা ট্যাগ ম্যানেজারে একটা জায়গায় বসাইলে পুরো জিনিস কনফিগার হয়ে যাবে। জি জি জানি, বুঝতে পারছি, ক্লিয়ার। মানে বুঝতে পারছেন? জি 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 ভাই। আসলে এই ট্যাগিংটা কিভাবে কাজ করে? ট্যাগিং, আচ্ছা এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। মানে ট্যাগিংটা মনে রাখেন যে এটা আসলে কিছুই না, এটা আমরা সিল মেরে রাখতেছি আর কি। হ্যাঁ, যেমন একটু আগে দেখাইলাম না যে আপনি ইনবাউন্ড মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে দেখাইলাম যে আপনার এই যে অ্যানালিটিক্স ম্যানিয়া যখন একটা ফর্ম ফিল আপ করলাম, তাই না, তখন সে এটাকে ট্যাগ দিয়ে দিল। এই যে আমি যখন এখানে জিনিসপত্র দিলাম, তখন সে এটাকে একটা সিল মেরে দিল আমার গায়ে একটা কি সিল মেরলো, এই যে ইনিশিয়েটেড অপটিং, দেখছেন? জি জি একটা সিল মেরে দিল। আবার এটাকে একটা কাস্টম নাম দিয়ে দিল, যে এটা জিটিএম ইবুক হ্যান্ডেল বান্ডেল অন ক্লিক। মানে প্রত্যেকের থেকে আলাদা করে আর কি ট্যাগিং করে রাখা আর কি, ঠিক আছে? তার মানে এটা নাজমুল ভাই একটু ইন্টারাপ্ট করি আমার বোঝার জন্য। সেটা হচ্ছে আমি যখন এই বাটনে ক্লিক করলাম, তারা এই বাটনটার যে ক্লিক হওয়ার পরে যে অ্যাকশনটা হলো, সেটাকে তারা একটা নাম দিল, সেটা হচ্ছে জিটিএম ইবুক বান্ডেল অন ক্লিক, এরকম কিছু। রাইট মানে আমার যে অ্যাকশনটা হলো না, এই যে আপনি নাম ফোন নাম্বার দেওয়ার পরে যে ফাইনাল ক্লিকটা করলেন, ক্লিকটার পরেই আপনার হচ্ছে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাকে ও সিল মেরে দিল যে নাজমুল হোসাইন, এটা কিন্তু ফেসবুকে যেটা চলে গেছে। বুঝতে পারছেন? এবং এই লোক কিন্তু অনেক জায়গায় ডেটা নিচ্ছে, এই লোক কিন্তু ইমেইলে ডেটা নিচ্ছে, ইমেল তো নিচ্ছে, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই লোক আবার মনে করেন আপনার গুগলে ডেটা নিচ্ছে, এই লোক আবার লিঙ্কডইনে ডেটা নিচ্ছে। বুঝতে পারছেন? সব প্ল্যাটফর্মকে সে চিনায় রাখতেছে যে ভাই এই লোকটাকে তুমি চিনে রাখো, এই লোকটা কিন্তু আমার এই জিনিস নিয়েছিল। যে আপনার কাছ থেকে একটা লোক একটা জিনিস কিনলো, আপনি যদি তার গায়ে সিল মারতে পারেন যে না এই লোক তো কিনছিল, তাহলে এই লোককে যদি আমি আবার আরেকটা জিনিস কিনাইতে চাই, এই লোক কিনে খুশি হইলো, আপনার এই বইটা পড়ে সে খুশি হইলো, তাইলে হচ্ছে যে আপনার মানে কি হইলো, মানে তাইলে আপনি পরবর্তীতে এটা কিন্তু আরো ব্যবহার করতে পারবেন। আরো ক্লিয়ার হবে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে ইয়ে করব, তখন হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। রাইট। আচ্ছা, আপনার কি আমার ভয়েস কি ক্লিয়ার আপনাদের কাছে? জি জি ক্লিয়ার। ওকে, ভেরি নাইস। আচ্ছা, আমরা তাহলে নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাই। হ্যাঁ, আমি একটু বলি আসলে না রাজু ভাই, সেটা হচ্ছে কি আমি কিন্তু এই বিষয়ে আমি জানেন যে আমি টেকনিক্যাল পারসন না, আর আমি ভুল করি আর যাই করি, বিষয়টা হচ্ছে যে আমি আসলে শিখতে চাই এবং ভুলও করতে চাই এবং জানতে চাই। সোহাগ ভাই, ঘটনা হচ্ছে যে আমাদের এই যে প্রোগ্রামটা আমরা ভুল করেই শিখতে চাই। আমি কিন্তু এই যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু মজাও পাচ্ছেন কাজ করে, কারণ এটা আপনাদেরকে যে ইনডেপথ নলেজ দিবে। আমি এইটুকু বলতে পারি যে আমাদের এই যে মানে আমাদের যতটা যারা এই যে বলতে ফেলো নিজেকে প্রোগ্রামে আছে, বাংলাদেশের যে কোনো কর্পোরেটে, তারা যে কোনো ইন্টারভিউ বোর্ডে তারা এক্সেল করতে পারবে, এটা আমি লিখে দিলাম, যদি তারা 4টা সেমিস্টার পাস করে। শুধু বাংলাদেশ না, আপনি দেখেন ইন্টারন্যাশনালিও তারা ভালো করবে, জাস্ট আমাদেরকে 6টা মাস অপেক্ষা করতে হবে। ঠিক আছে? I know the system. আমি জানি যে মানে দুটো সিস্টেমই আমি জানি। একটা সিস্টেম আমি জানি যে কাজগুলো কিভাবে করতে হয়, আর 2 নাম্বার সিস্টেম হচ্ছে আপনাদেরকে কিভাবে মানে কষ্ট করায় কিভাবে কাজ আদায় করে নিতে হয়, সেটাও আমি জানি। ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর লার্নিং, আমার জন্য না, আপনার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, চেষ্টা করব, হার্ড এন্ড সোল ট্রাই করব ভাই, দেখা যাক। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমি
Nice to meet you all. আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং এর যে জার্গন বা টার্মিনাল যেগুলো ছিল এগুলোর উপরে আজকে প্রেজেন্টেশনটা প্রথমেই ছিল এসএমএম, যেটা আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করে যে মার্কেটিংটা করা হয় সবার কাছে, সেটাকে বোঝায়। এরপরে ছিল এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যাকচুয়ালি এসইও হচ্ছে অর্গানিক্যালি কোনো ওয়েবসাইটের পেজকে, পুরো ওয়েবসাইট তো কখনো র্যাঙ্ক করেনি, পেজ বাই পেজ এটা র্যাঙ্ক করতে হয়। তো ওই পেজগুলোকে অর্গানিক্যালি সুন্দর রেলেভেন্ট ট্রাস্টওয়ার্দি কন্টেন্ট দিয়ে ওটা অর্গানিক্যালি গুগল সার্চের প্রথম পেজে নিয়ে আসাটাই এসইও। অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো এসইও না, এগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে এটার জন্য ট্রাফিককে কোনো পেমেন্ট করতে হয় না। ইটস নট এ স্ক্যাম, ইটস নট শেডি অর এগেনস্ট টিওএস, ইটস নট ফাস্ট, এটা কোনো ফার্স্ট প্রসেস না। ইটস নট জাস্ট ফর গুগল, এটা শুধুমাত্র গুগলের জন্য নয়, এবং এটা ভীষণ হার্ড নয় যেটা আমরা ভাবছি যে আসলে অর্গানিক্যালি গুগলকে পেমেন্ট না গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে যাব, এটা অনেক বেশি হার্ড ভাবছি, কিন্তু আসলে অতটাও হার্ড নয়। অনেস্টলি ইটস রিয়েলি জাস্ট থ্রি থিংস। একটা হচ্ছে ডকুমেন্ট রেলিভেন্সি, দ্বিতীয়টা বিল্ডিং অথরিটি, এটার জন্য খুব বিগ একটা অথরিটি তৈরি করতে হয়, এবং লাস্ট হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন। এরপরে আসছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপর আমি বলতে চাই ইনবাউন্ড মার্কেটিংটা লাইক আমি ম্যাগনেটের সাথে তুলনা করতে পারি, যে একেবারে যদি টার্গেট অডিয়েন্স যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে মার্কেটিং করতে চাই, তাহলে সেটাকে আমি ইনবাউন্ড মার্কেটিং বলবো। এবং আউটবাউন্ড মার্কেটিংকে আমি একটি মাইকের সাথে তুলনা করতে চাই, যে আমি আসলে ব্রডকাস্ট যে মার্কেটিং, যেমন ক্যাটালগস, বিলবোর্ড, রেডিও অ্যান্ড প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, কোল্ড কলস, এগুলা, বা বলতে চাই আমি যে আসলে শুনতে ইন্টারেস্টেড না, বা শুধুমাত্র আমার উদ্দেশ্য যে আমি আছি চিৎকার করে সবাইকে বলা, খাঁটি বাংলায় যেটা বলে, এরকম মার্কেটিং করা কি। যেমন আমি যদি একটা একেবারে বাস্তব জীবনের উদাহরণ দিতে চাই, সকালে উঠে যদি শুনি যে কেউ মুরগি নিয়ে, মাছ নিয়ে আমাদের বাসার সামনে আসে, মুরগি মাছ বলে চিৎকার করে, ওটাকে আমার কাছে আউটবাউন্ড মার্কেটিং মনে হয়েছে। ল্যান্ডিং পেজ, এটা খুব শর্ট করেই, যে ওয়েবসাইটের আমি কোনো একটা কিওয়ার্ড লিখে যে পেজে প্রথম ল্যান্ড করব, বা ভিজিটররা যে পেজে ল্যান্ড করে, সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা এরকম যে আমি কোনো প্রোডাক্টের রিভিউ কন্টেন্ট লিখলাম, এবং এটা হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা কোনো অর্গানাইজেশনের সাথে আমি কাজ করার জন্য লিখলাম, যাতে তাদের প্রোডাক্ট বা সার্ভিস আমি সেল করে দিব আমার এই রিভিউ বা রিভিউ কন্টেন্টের মাধ্যমে, এবং সেটা সেই প্রোডাক্ট বা সার্ভিসটি সেল হলে আমি সেখান থেকে কমিশন পাবো। এটা অ্যামাজন হতে পারে, ক্লিক ব্যাংক হতে পারে, এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে, যাদের সার্ভিস বা প্রোডাক্ট সেল করে দিলে কন্টেন্ট লেখার মাধ্যমে সেই ওয়েবসাইট থেকে ভিজিট করে যদি ওই প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, তাহলে অনেকেই যারা এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার, তারা ওখান থেকে কমিশন পায়। এরপরে আছে পিপিসি, যেটা পে পার ক্লিক। গুগলে বা যেখানেই হোক আমরা যদি অ্যাড দিই, সেই অ্যাডে যদি কেউ ক্লিক করে, ওই পার ক্লিকে যত কস্ট হয় সেটা হচ্ছে এবং সেই ক্লিকের জন্য যেটা পে করতে হয় ওটাকে অ্যাকচুয়ালি পে পার ক্লিক বলা হয়।
CPM or cost per thousand, এটা নিয়েও অনেক কথা হয়েছে আগে। তারপরেও আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে 1000 ইমপ্রেশনের জন্য যে কস্টটা হয় সেই কস্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি CPM or cost per thousand। এরপরে আমাদের যেটা ছিল CPM ভার্সেস CPC, এটা আমি লিখেছি। আমার ক্লিয়ার কনসেপ্ট না থাকায় এটা আমি স্যারের কাছ থেকে শুনতে চাই বা আমার অন্য কলিগ যারা আছেন তাদের কাছ থেকে। সিপিভি হচ্ছে কস্ট পার ভিউ। কস্ট পার ভিউ জিনিসটা হচ্ছে যে কোনো ভিডিও অ্যাড যদি প্লে করা হয় সেই পার প্লে এর যে কস্টটা হয় সেটা হচ্ছে ওই প্লে করার পরে যে মানে যারা দেখার পরে যে কস্টটা হয় ওটাকে অ্যাকচুয়ালি সিপিভি বলছি আমি। অ্যাকচুয়ালি ওয়েবসাইটে ভিজিট করার পরে সেই ওয়েবসাইটে আমি কতটুকু টাইম স্পেন্ড করছি ওই টোটাল টাইম স্পেন্ডকে সেশন বলবো। লিড, এটা খুব সিম্পল একটা টার্ম, যেটা যে লিড যেমন আমি ফর এক্সাম্পল আমি স্যারের এই কোর্সটা এনরোল করার আগে আমি ওনার সম্পর্কে জানি, T3 কমিউনিকেশন সম্পর্কে জানি, আমি তাহলে ওনাদের একজন লিড হতে পারি। এটা হচ্ছে এক্সাম্পল একটা, যে আমি যে মানে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কেউ জানলো কিন্তু এখনো কেনে নাই, এরকম ইন্টারেস্টেড কিন্তু তারা এখনো পারচেজ করে নাই, সেটা হচ্ছে লিড। পেজ ভিউ, পেজ ভিউটা আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। The page views metric in Google Analytics show the total number of pages viewed for a given period of time. Bounce rate actually আমি কোন ওয়েবসাইটে গেলাম, ওখানে আমি আমি যেটা খুঁজছি আসলে সেটা পেলাম না, আমি ওখান থেকে লিভ নিয়ে চলে আসলাম। এটা একটা বাউন্স রেট। এরপরে আছে ROS। ROS হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ROS হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অ্যাকচুয়ালি অ্যাড যে অ্যাডটা আমরা দিচ্ছি এই অ্যাডের যে যত টাকা আমরা ইনভেস্ট করছি বা আমরা আমাদের খরচ হচ্ছে সেটার বিপরীতে আমাদের আসলে কত রিটার্ন আসছে ওই জিনিসটা। কুকিজ জিনিসটা হচ্ছে ইউজার নেম, এবং এটা হচ্ছে একটি লগ ইন ইনফরমেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ডের ডাটা, এটা ব্রাউজেই সেভ থাকে আর কি। সার্ভারের সাথে কুকিজটা সার্ভারের সাথে কমিউনিকেট হয়। সার্চ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হোস্টিংটা অ্যাকচুয়ালি একটা জায়গা যেখানে আমার ওয়েবসাইটের সমস্ত কিছু আমার পেজ আমার সব ডাটা যেখানে আমি রেখে দিব আর কি, সেরকম একটা জায়গা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইমপ্রেশন। ফর এক্সাম্পল আমি ফেসবুকে কোনো একটা অ্যাড দিলাম, সেই একটা মানুষ দেখলো, তার কাছে শো হলো, এটা হচ্ছে ইমপ্রেশন। আমি কোনো একটা জায়গা থেকে, আমি এটা শিওর না এখনো এরকম কিছু পড়ি নাই, তবে এটা আমি শুনেছিলাম যে 3 সেকেন্ড যদি ওই অ্যাডের উপর স্টে করে তাহলে সেটাকে ইমপ্রেশন ধরা যায়। এনগেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এগুলাই আর কি, মানে কোনো একটা অ্যাড, কোনো একটা প্রোডাক্ট, কোনো সার্ভিস আমরা আসলে কতটুকু এনগেজ হয়ে থাকছি এটাই।
এটা আসলে স্ট্যান্ড করছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এবং ডিজায়ার ও অ্যাকশনের উপরে। CTR refers to the number of clicks you receive divided by impression. The number of times the content is displayed, and it varies from industry to industry. It হচ্ছে click through rate actually. Frequency. I'm sorry. অ্যাকচুয়ালি শারীরিকভাবে একটু অসুস্থ হওয়ার কারণে আপনাদেরকে ঠিকভাবে বলতে পারছি না। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আমি একটা অ্যাড আসলে মানে ইমপ্রেশনটা আমার আসলে কত টাইম কাউকে সার্ভ করছি, এটাই ফ্রিকোয়েন্সি ক্যাপটা দিনে কতবার একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কতবার ওই অ্যাডটাকে কারো কাছে শো করা হচ্ছে সেটাকে ইমপ্রেশন বলছি। এরপরে আসছি কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশনটা আমি একেবারে ক্লিয়ার, একদম মানে খুব ক্লিয়ার না, তারপরও একটু বলতে চাই যে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরের যে এভারেজ একটা কস্ট হয় সেই এই কস্টের I'm sorry, আমি বলতে পারছি না। CPO নলেজ প্রসেস আউটসোর্সিং, এটা নিয়ে স্যার বলেছে। সোশ্যাল reach হচ্ছে total number of people are able to reach across all of your various social media network. সোশ্যাল এনগেজমেন্ট, এর আগেও এনগেজমেন্ট অ্যাকচুয়ালি যেটা সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের যে এনগেজমেন্টটা আমি সেটাকে সোশ্যাল এনগেজমেন্টে বলছি। নিউ ভিজিটার্স ভার্সেস রিটার্নিং ভিজিটার্স। আপু আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা মনে হয় শেষ করে দিই, অন্য কারো কাছ থেকে আমরা অন্য কারো কাছে চলে যাই। মানে ইফ ইউ থিংক আমাকে দিলে করতে পারি। হ্যাঁ জাভেদ ভাই করেন, চেষ্টা করতে পারি। জাভেদ ভাই করেন, শুরু করেন। আজকে অনেকগুলো নতুন টার্ম মানে যেগুলো আছে এগুলো আরো বেটার ওয়েতে আমি আপনাদেরকে ডেসক্রাইব করব। আমি মোটামুটি আমার ম্যাটেরিয়ালস গুলো আমি রেডি করে ফেলছি, আপনারা শেষ করলে আমি আপনাদেরকে দেখানো শুরু করব। এটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ শুরু করেন। ওকে, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমাদের আজকের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জার্গন বা টার্মিনোলজি। সো আমি প্রথম থেকেই বলতে চাই যে এখানে ফার্স্টে সোশ্যাল মিডিয়া মার্কেটিং SMM। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে সাধারণত মার্কেটাররা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসটা প্রমোট করে থাকে। দ্বিতীয়ত বলবো পরে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে সমস্ত সার্চ ইঞ্জিনগুলো আছে এখানে নিজেদের সাইটকে অপটিমাইজ করা যাতে এটা অর্গানিক্যালি সার্চ করলে এটা সবার কাছে ভিজিবল হয়, যাতে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ে। এটা কিওয়ার্ড বা অন্যান্য ব্যাকলিঙ্কের মাধ্যমেও এই প্রমোশনগুলো হয়ে থাকে। PPC পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং। পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং হচ্ছে এটা একটা অ্যাডভার্টাইজিং এর একটা মেথড যেখানে পার ক্লিকের জন্য পে করা হয়। অ্যাডভাইজার পার ক্লিকের জন্য সে সাধারণত পে করে থাকে। ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝাই যে
কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নতুন কাস্টমারদের অ্যাট্রাকশন ডেভেলপ করাটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। এটা সাধারণত আমরা ডিজিটাল মেথডেই করে থাকি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, ওয়েবসাইট টেক্সট, এছাড়া ড্রয়িং মাধ্যমে, কন্টেন্টে আর্টের পরিবর্তন করে বা ক্রিয়েশনের মাধ্যমে ইনবাউন্ড মার্কেটিংটা করা হয়। তো যদিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যেও পড়ে। তো দেন আউটবাউন্ড মার্কেটিংটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমরা যেমন বোঝাই, যেমন রেডিও টিভিতে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করা, ডাইরেক্ট ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করা, সরাসরি ফোন কোল্ড কলিং যাকে বলে, কলিং এর মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে যেটা ট্রেডিশনালি করে থাকে সেটা আউটবাউন্ড মার্কেটিং। অবশ্য যেটা আগেই বলেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে পড়ে। ল্যান্ডিং পেজ ওয়ান কাইন্ড অফ ওয়েব পেজ, যেখানে কাস্টমার বা ভিজিটারকে আনা হয় এবং তাদেরকে ডাইরেকশন করা হয় কিছু পারচেজিং করার জন্য। তো এটা সেলস ফানেল তৈরি করে, এটা এক ধরনের ল্যান্ডিং পেজ আমরা ফানেলের মাধ্যমে করে থাকি। সো নেক্সট বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কমিশনের মাধ্যমে অন্যের প্রোডাক্ট বিক্রি করার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে সাম্প্রতিক বাংলাদেশে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্ল্যাটফর্ম যেমন বলতে পারি ক্লিক ব্যাংক। এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো দেওয়া হয়, একজন মার্কেটার সেখান থেকে তার নির্দিষ্ট আইডির মাধ্যমে সেই প্রোডাক্টের লিঙ্কটা নেয় এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করে। যদি কোনো কাস্টমার সেই দেওয়া লিঙ্কের মাধ্যমে যদি পারচেজিং ল্যান্ডিং পেজে পৌঁছায় এবং পারচেস করে, তাহলে সে একটা কমিশন পায়। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বোঝায়। সিপিএম, কস্ট পার থাউজেন্ড, এক কথায় বোঝানো যায় যেমন আমি 1000 বা 5000 ইমপ্রেশন পাইলাম, সেখান থেকে আমি সাপোজ কেউ যদি $1000 ব্যয় করে, তো সে 4000 ইমপ্রেশন পাইল, এবং এটা যদি আমি পার 1000 সিপিএম এর মাধ্যমে কনভার্ট করি, তাহলে যেটা দাঁড়ায়, যে অ্যামাউন্টটা দাঁড়ায়, সেটা হচ্ছে পার 1000 কস্ট। ভার্সেস সিপিএম, এটা হচ্ছে একটা নতুন মেথড। এটা হচ্ছে শুধু ইমপ্রেশন হলে হবে না, ভিএবল ইমপ্রেশনটা কাউন্ট করে যে ম্যাট্রিক্সের মাধ্যমে, সেটাই মনে হয় সিপিএম। তো পিপিসি, কস্ট পার ক্লিক হচ্ছে অ্যাডভার্টাইজিং যে একটা দেওয়া হয় এবং পার ক্লিকের মাধ্যমে যে কস্ট, পার ক্লিকে যে কস্টটা সে ব্যয় করে, সেটা হচ্ছে পেপার ক্লিক। সাপোজ কেউ পে করলে $500 তার ইয়ের জন্য রাখলো, অ্যাডভার্টাইজিং এর জন্য রাখলো, 200 ক্লিক পাইলো। তো দেখা যাবে যে হিসাব করলে যে 500 ভাগ 200 যদি দিই, তাহলে পার ক্লিকে তার 2.50 টাকা তার খরচ হলো। সিপিভি, কস্ট পার ভিউ। তো ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে পার ভিডিও ভিউর জন্য যে কস্টটা দেওয়া হয়, সেটা হচ্ছে সিপিভি বা কস্ট পার ভিউ। অ্যাডভার্টাইজাররা সাধারণত এখানে, আমার এখানে এক্সাম্পল আছে যে 1000 ভিউর জন্য আপনি বুক করলেন, তো দেখা যাচ্ছে যে তাহলে পার ভিউর জন্য আমার কত কস্ট পড়লো। যদি আমি 25 সেন্ট করে আমি যদি 1000 জন্য ভিউ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার করতেছে টোটাল অ্যামাউন্ট করতেছে $250। দেন সেশন হচ্ছে the duration of time that user spend on a particular website. এটা ওয়েবসাইটে একটা কতক্ষণ টাইম ব্যয় করলো, সেটা হচ্ছে একটা সেশন। তো নেক্সট বলতে চাই ডেডিকেটেড হোস্টিং এন্ড ডেডিকেটেড হোস্টিংটা হয়তো আমি মিস করছি, হোস্টিং আছে এখানে। হোস্টিং হচ্ছে, সরি আমার এটা তো চলে গেল। হোস্টিংটা আমি আগের পেজে মিস করছি। হোস্টিংটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট ইন্টারনেটে আপলোড করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে প্রদর্শন করার জন্য যে ইয়েটা করা হয়, ওটা হচ্ছে হোস্টিং। ডেডিকেটেড হোস্টিং হচ্ছে যে কোনো একটা ইউজারের একটা পার্টিকুলার সার্ভার, সে কোনো শেয়ার সার্ভার ব্যবহার করবে না বা তার সার্ভারে শেয়ার করবে না, শুধুমাত্র তারই অ্যাক্সেস থাকে
ওইটাই হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। কনভার্সন হচ্ছে একটা অ্যাকশন, সাধারণত অন অ্যাড। তো অ্যাকশন, যে কোনো অ্যাকশনকে অ্যাকশন হতে পারে, অ্যাকশন কনভার্সন হতে পারে, যেমন কোনো ফর্ম ফিল আপ করা, এনি প্রোডাক্ট পারচেস করা, কোনো ফাইল ডাউনলোড করা। তো এটারে আমরা কনভার্সন বলতে পারি। এই কনভার্সনের মাধ্যমে মার্কেটাররা সাধারণত আর অ্যাডটা কী ধরনের পারফর্ম করতেছে সেটা জানতে পারে। তো কনভার্সন রেট, সিভিআর। কনভার্সন রেট হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সের মাধ্যমে কোনো প্রদর্শিত অ্যাডে কত পার্সেন্ট কনভার্সন হচ্ছে, মানে কত পার্সেন্ট ক্লিক করে কনভার্সন করতেছে, সেই রেটটা বের করাটা হচ্ছে একটা কনভার্সন, রেট অফ কনভার্সন। যেমন সাপোজ আমি 500 ক্লিক হইলো আমার একটা ইয়েতে, একটা অ্যাডে, কিন্তু অনলি 120টা আমি সেখান থেকে কনভার্সন বা কনভার্ট হইল। তো আমি যদি ডিভাইড করি তাহলে দেখা যাচ্ছে যে 25%, 24% আছে আমার কনভার্সন রেট। তো কনভার্সন রেট অপটিমাইজেশন এটা হচ্ছে ভিজিটরের, এটা হচ্ছে ইনক্রিজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ভিজিটর টু দ্য ওয়েবসাইট দ্যাট কনভার্ট ইনটু কাস্টমার। আমি খুব ভালো একটা এটা বুঝি নাই। দেন ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে যে একটা নাম্বার অফ টাইম একটা পটেনশিয়াল কাস্টমার যে একটা দেখলো, ওইটাকে আমরা ইমপ্রেশন বলি। তো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হচ্ছে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে, যেমন আগে বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে যে সেটা লাইক করা, সেটা কন্টিনিউয়াসলি ফলো করা, সো এটাকে এঙ্গেজমেন্ট বলা। সো দেন লিড। লিড হচ্ছে যে পটেনশিয়াল কাস্টমারের ইনফরমেশন, যেটা পরবর্তীতে সেলসে পরিবর্তন করা সম্ভব হয়, সেই ইনফরমেশনটা রাখাটা, সেই ইনফরমেশনগুলোকে আমরা লিড করি। পেজ ভিউ হচ্ছে কতক্ষণ একটা ভিজিটর একটা ওয়েব পেজ ভিউ করলো, সেই ইয়েটা মেজারমেন্টটা বের করে হচ্ছে পেজ ভিউ। আর বাউন্স রেট, দেন বাউন্স রেট। বাউন্স রেট হচ্ছে যে একটা ইউজার একটা ওয়েব পেজে ঢুকলো, সে এবং এই একটা পেজ দেখে সে বেরোয় গেল, সে আর কোনো লিঙ্কেও ক্লিক করলো না বা কোনো নেভিগেশন পেজেও সে ঢুকলো না। সেই একটা পেজ ভিজিট করে বেরোয় যাওয়ার যে রেটটা আছে, সেটা কতজন, সেটা বের করাটা আছে বাউন্স রেট। তো ROAS, রেট অফ অ্যাড স্পেন্ড। একটা অ্যাড প্রদর্শনের জন্য কি পরিমাণ রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো অ্যাডভার্টাইজার একটা ইনভেস্টমেন্টের করে কি পরিমাণে, একটা অ্যাডের পিছনে ইনভেস্ট করে যে কি পরিমাণে টাকা সে ইনভেস্টমেন্ট ব্যাক আসতেছে, সেই রেটটা বের করাটা হচ্ছে রিটার্ন টু ইনভেস্টমেন্ট বা রিটার্ন টু অ্যাড স্পেন্ড, সরি। দেন কুকিজ ইজ এ ডিজিটাল ফাইল। তো এটা হচ্ছে কম্পিউটারের ব্যাক এন্ডে স্টোর হয়, এবং এটা থেকে অ্যাডভাইজার ওই ক্লায়েন্টের ইনফরমেশনগুলো কালেক্ট করে, যাতে পরবর্তীতে তাকে একজন কাস্টমারে পরিবর্তন করতে পারে। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সাধারণত আমরা সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ দিলে যে রেজাল্ট পেজটা আসে, যে লিস্টটা আসে, ওই লিস্টটাকে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলি। এখানে হোস্টিংটা আমার পরে আসছে, জানি না কেন, আগেই বলছি। আপনার ইয়েটা একটু মানে চেঞ্জ হচ্ছে না নাকি? না, চেঞ্জ ওইটা পরে চলে আসছিল। হ্যাঁ, চেঞ্জ হয়েছে তো। CTR, ক্লিক টু রেট। এটা হচ্ছে যে একটা পার্সেন্টেজ অফ টাইম, কত টাইম একটা ইউজার তাকে একটা অ্যাড দেখানোর, কাউকে অ্যাড দেখানোর মধ্যে যে কত টাইম সে ক্লিক করলো ইয়েতে। যেমন সাপোজ 1000 জনকে একটা অ্যাড দেখানো হলো, তার মধ্যে 350 জনকে একটা অ্যাড ক্লিক করলো, এই রেশিওটা, এই পার্সেন্টেজ বের করা আছে ক্লিক থ্রু রেট। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা কাউকে একটা ইমপ্রেশন, মানে কাউকে একটা অ্যাড কতবার দেখানো হলো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যে ইয়েটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি ক্যাপিং হচ্ছে যে কোনো পার্সনকে কতক্ষণ দেখানো হলো, সে টাইমটা বা নির্দিষ্ট করে দেওয়াটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং বলে। তো কস্ট পার অ্যাকুইজিশন, CPA, এটা CPA রিফার্স হচ্ছে
যে কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার কনভার্সনও বলা যায়, যে এখানে যদি কেউ সাপোজ $500 ব্যয় রাখছে তার ইয়ের জন্য, অ্যাডের জন্য, তো দেখা গেছে যে তার মধ্যে থেকে 20 লোক কনভার্সন হইলো, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমার পার কনভার্সনে রেটটা কত হয়েছে। ওই $500 যদি আমি 20 দিয়ে ডিভাইডেড করি, তাহলে যে রেটটা বেরোবে ওই রেটটা আছে কস্ট পার কনভার্সন বা কস্ট পার অ্যাকুইজিশন রেট। নলেজ প্রসেস আউটসোর্সিং, এটা একটু আগে ভাইয়া যেটা বলছে ওইটাই, তাছাড়া খুব বেশি একটা বুঝিনি, তবে যেটা সার্চ করে পেয়েছি সেটা হচ্ছে যে এটা একটা হাই টেকনিক্যাল ওয়ার্ক। সাধারণত এটা আউটসোর্সিং করতে গেলে যে হাই টেকনিক্যাল লোক বলে এটা স্পেশালাইজড এরিয়া এটা। তো সোশ্যাল সার্চ, সোশ্যাল রিচ, তো সোশ্যাল reach বা social media reach is a media analysis metric that refers to the members of user who have come across particular content on a social platform such as Facebook, Instagram and Twitter. তো সাধারণত যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে রিচ করা হয় সেগুলোই সোশ্যাল রিচ। And the next, social engagement. Social engagement is the involvement of social media অথবা কোন একটা কমিউনিটির মধ্যে যে যার যে অবস্থান করে, যে অংশগ্রহণ করে, সেটাকে আমরা সোশ্যাল এঙ্গেজমেন্ট বলি। তো নিউ ভিজিটর ভার্সেস রিটার্নিং ভিজিটর, তো এটা খুব মজার জিনিস। আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি যে ইন অ্যাকর্ডিং টু গুগল অ্যানালিটিক্স, সাধারণত 2 বছরের পুরনো যে সমস্ত ভিজিটার ভিজিট করে সেগুলোকে রিটার্নিং ভিজিটার বলা হয়। এবং যে ধরনের ভিজিটার কোনো ওয়েবসাইটে যদি প্রথমে ভিজিট করছে, তার 2 বছর এক্সিট হয়ে গেছে, তারপরে সে ভিজিট করছে, তখন সেটাকে সে নিউ ভিজিটার হিসেবে কাউন্ট করে। অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা গুগলেরই একটা প্ল্যাটফর্ম, যেখানে একটা ওয়েবসাইটের সমস্ত ট্যাগগুলোকে ম্যানেজ করা। চাইলে এখান থেকে ইউজার তার ট্যাগে চেঞ্জ করতে পারে, অ্যাড করতে পারে, আপডেট করতে পারে। গুগল ডেটা স্টুডিও খুব বেশি কিছু এর থেকে বুঝি নাই, তো ওটাও একটা গুগলের একটা ডেটা স্টুডিও, এক ধরনের প্ল্যাটফর্ম যেখানে সাধারণত মনে হয় ওয়েবসাইটের ডেটাগুলোকে অপটিমাইজ করা সম্ভব হয়, চেঞ্জ করা বা ইয়ে করা। So emotional marketing is one kind of marketing that marketers works with public emotion, and the marketing method will be in the basis of the customers' emotion, and they use it for promotion their product and services. And Google optimization is also another Google platform যেখানে স্পিল টেস্ট করা হয়। সাধারণত A/B টেস্টিং এর মাধ্যমে যে একটা অ্যাডের আমরা 2টা ভার্সন তৈরি করলাম, A ভার্সন, B ভার্সন, ওটা টেস্ট করার জন্য গুগল অপটিমাইজার ইউজ করা হয়, যে কোনটাতে একজন মানুষ কেমন রিয়াক্ট করে সেইটা বোঝার জন্য, যেমন এটা রিয়াক্ট করলো কি বিটা রিয়াক্ট করলো, এই টেস্টিংটা করার জন্য যে প্ল্যাটফর্মটা, সেটা হচ্ছে গুগল অপটিমাইজেশন। সো দেন A/B টেস্টিং সম্পর্কে আমি একটু আগে বলছি যে এটা একটা অ্যাডে 2টা ফরম্যাটে ডেভেলপ করা হয় এবং 2টা একসঙ্গে কন্ট্রাডিক্টরি হিসেবে রান করা হয়, যে পিপল কোনটার থেকে কেমন রেসপন্ড করে সেটা বোঝার জন্য এই টেস্টিংটা। সো থ্যাংক ইউ অল, দিস ইজ মাই প্রেজেন্টেশন, আই নো হাউ অ্যাবাউট ইট, থ্যাংক ইউ। না, লেটস হ্যাভ এ বিগ অ্যাপ্লজ। সুন্দর। কয়েকটা জিনিস আমি একটু আপনাদেরকে ইনপুট দিতে চাই। আপনার কয়েকটা জায়গায় একটু এখনো গ্যাপ রয়ে গেছে। যেমন আপনি বলেছেন পেজ ভিউ, আসলে পেজ ভিউ কিন্তু কতক্ষণ পেজ ভিউ করলো বিষয়টা কিন্তু সেটা না, কতক্ষণ পেজ ভিউ করলো সেটা একটা আরেকটা ইভেন্ট, যেটা টাইম স্পেন্ড। এবং আমরা সবাই, আপনারা জানেন যে আমরা এমন একটা জায়গাতে যেতে চাচ্ছি যেখানে আমি বলবো যে কি বলবো, মানে যেখানে আমরা অনেক অনেক ইনডেপথে আর কি আমরা পৌঁছাবো আর কি, বেসিক্যালি দিন শেষে আর কি। তো আমি এই জন্যই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি যে পেজ ভিউ এক ধরনের ইভেন্ট, ঠিক আছে? পেজ ভিউ এক ধরনের ইভেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ধরেন যে আপনি একটা ধরেন আমার ওয়েবসাইটের একটা পেজে আসলেন, তাহলে একটা পেজ ভিউ হলো, বিষয়টা বুঝতে পারছেন? আপনি আরেকটা পেজে গেলেন, তাহলে 2টা পেজ ভিউ হলো, তার মানে কতগুলো পেজ ভিউ করা হলো, সেটা হচ্ছে পেজ ভিউ। মানে কতক্ষণ না, কতক্ষণ তো টাইম স্পেন্ড।
হ্যাঁ, কতক্ষণ হচ্ছে টাইম স্পেন্ড, এটা আরেকটা আমরা ইভেন্ট, এটা আরেকটা ইভেন্ট, মানে ইভেন্টটা আমরা সবাই মনে হয় বুঝতে পারছি। আচ্ছা পেজ ভিউ আর ফ্রিকোয়েন্সি এই দুটো আমার কাছে একটু গোলমেলে মনে হচ্ছিল। না, গোলমেলে হওয়ার কিছু নাই। ফ্রিকোয়েন্সিটা কোথায় দেখেন, বিষয়টা সিম্পল। সেটা হচ্ছে যে ইমপ্রেশন হচ্ছে যে একটা অ্যাড কতটুকু সার্ভ করা হলো, তাই না, কতবার সার্ভ করা হলো, হ্যাঁ ইমপ্রেশন। আপনি ধরেন ফেসবুকের ক্ষেত্রে যদি চিন্তা করেন, ধরেন আমরা একটা অ্যাড দিলাম বদলে ফেলো নিজেকে, এটা আপনাকে একবার দেখানো হয়েছে, আপনি দেখছেন কি দেখেন নাই সেটা আমার কনসার্ন না, জিনিসটা বুঝতে পারছেন? আপনাকে দেখানো হয়েছে, পাবলিশার দেখাইছে। এখানে পাবলিশার কে? এখানে পাবলিশার হচ্ছে ফেসবুক, রাইট? তো পাবলিশার কিন্তু দেখায় ফেলছে, সুতরাং এটা একটা ইমপ্রেশন হলো। এখন পাবলিশার কি করলো? আপনাকে সকালে একবার দেখাইছে, বিকালে একবার দেখাইছে, তাহলে ইমপ্রেশন কয়টা হলো? দুইটা ইমপ্রেশন হলো। দুইটা ইমপ্রেশন হলো। তাহলে রিচ কয়টা হইলো? একটা। রিচ মানে কিন্তু একজন, মানে এখানে আরেকটা টার্ম আমি আসলে ভুলে গেছিলাম, এখানে আমার এটা লেখাটা উচিত ছিল, আমি যেগুলো লিখতে ভুলে গেছি সেগুলো আমি আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। রিচ মানে হচ্ছে কি কত জনকে দেখানো হলো, রিচ মানে হচ্ছে কত জনকে দেখানো হলো, ঠিক আছে? আর ইমপ্রেশন হচ্ছে কত বার দেখা, মানে কতবার দেখানো হলো আর কি, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি একজন ব্যক্তিকে কতবার দেখানো হলো। এবার কি বুঝতে পারছেন? জি জি জি। একজন ব্যক্তিকে কতবার দেখানো হলো। আর আপনার আরেকটা ইয়ে ছিল, সেটা হচ্ছে সিটিআর নিয়ে আপনি বলেছেন ক্লিক থ্রু রেট। আর ক্লিক থ্রু রেটটা কি? ক্লিক থ্রু রেটটা হচ্ছে যে ধরেন 100টা ইমপ্রেশন হলো, 100টা ইমপ্রেশনের মধ্যে ক্লিক হলো 3টা, তাহলে সিটিআর কত হবে? 100/3 মানে 3%, তাই না? হ্যাঁ, আমি রেটটা কনভার্ট করি 3%। সিটিআর হলো 3, তাই না? সিটিআর হলো 3। আচ্ছা, 100টা ইমপ্রেশনে আপনার 4 বার ক্লিক হয়েছে, তাহলে সিটিআর কত হলো? 4। ক্লিয়ার? দ্যাট ইজ বেসিক্যালি সিটিআর। আচ্ছা, আপনি আরেকটা জিনিস ভুল করেছেন, সেটা হচ্ছে ডেটা স্টুডিও। গুগল ডেটা স্টুডিও কি দেখেন, বিষয়টা হচ্ছে ডেটা ছাড়া আপনি ব্লাইন্ড, তাই না? এই যে আমরা যে এত টার্ম ব্যবহার করছি, এই টার্মগুলো কেন শিখছি? এই টার্মগুলো শেখার কারণ হচ্ছে আমরা যখন বড় স্কেলে ক্যাম্পেইন করব, বা বড় স্কেলে যখন একটা ডেটা ভিজুয়ালাইজেশন, তো আমরা বুঝি, ডেটা ভিজুয়ালাইজেশন না বুঝলেও কোনো সমস্যা নাই, আমরা বুঝবো আর কি ওভার টাইমে, তাই না? তাহলে ডেটা ভিজুয়ালাইজেশনে যদি আপনি দেখেন যে না, আমার এই ক্যাম্পেইনের সোর্স থেকে আমি খারাপ রেজাল্ট পাচ্ছি না ভালো রেজাল্ট পাচ্ছি, এটা ডেটা স্টুডিও দিয়ে সুন্দর করে ডেটা ভিজুয়ালাইজ করা যায়। সেটা বুঝতে পারছি? মানে ডেটা দেখলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ভিজুয়ালাইজেশন ওই ডেটার কি উইকনেস আছে সেটা ডেটা মাধ্যমে জানা যায়, রাইট? মানে ওই ক্যাম্পেইন বা ওই ডেটাতে কোথায় উইকনেস আছে, কোথায় স্ট্রেংথ আছে, কোন পয়েন্টে স্ট্রেংথ আছে, সেটা আপনি দেখতে পারবেন ডেটা স্টুডিও দিয়ে। মানে ওরা এটা ক্যালকুলেট করবে যে আমি যে ডেটাটা আমার ওয়েবসাইটে আছে এটার কোন অংশটা লোকে দেখছে বা কোন অংশটার পরে গুরুত্ব দিচ্ছে বা পড়ছে, আমার দেওয়া উচিত, রাইট? কোন অংশটা দেখতে, কোনটা পড়ছে, কোন জায়গা থেকে কনভার্ট হয়েছে, আচ্ছা আচ্ছা কোথায় সমস্যা আছে, তাই না? তাহলে আপনি যখন ডেটা স্টুডিও রিপোর্টিং দেখতে পারবেন যে না এখানে প্রবলেম আছে, তখন আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোন সাইটটাকে আমি আলো ইলাবোরেটলি প্রেজেন্ট করব, কোনটাকে বাদ দিব, কারেক্ট। রাইট। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে যে আপনি আরেকটা জিনিস বলছেন, গুগল অপটিমাইজ। এখন বিষয়টা হচ্ছে যে জিনিসটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এবি টেস্টিং একটা খুব কমন শব্দ। এবি টেস্টিং মানে কোনটা, এ নাকি বি, মানে দুটো অপশন দেয়া। এবি টেস্টিং মানে দুটো অপশন দেয়া, তাই না? এখন মনে করেন আপনি একটা ফেসবুকের ক্যাম্পেইনে একটাতে দিলেন হচ্ছে যে ধরেন বদলে ফেলো নিজেকে, এক্সাম্পল, আরেকটা অ্যাডে দিলেন হচ্ছে আপনার আরেকটা অ্যাডে আপনি দিলেন হচ্ছে আপনার ধরেন যে নিজেকে বদলাও। কোনটা হিট বেশি হচ্ছে, কোনটা হিট বেশি হচ্ছে সেটা কি আমরা ক্যালকুলেট করতে পারি না? কারণ আমরা কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পারবো যে কোনটা থেকে আমি কনভার্সন বেশি পাচ্ছি, কোনটা থেকে আমি সিটিআর বেশি পাচ্ছি, দেখা যাবে না ওখান থেকে?
হ্যাঁ দেখা আমি যাবে। আমি সিদ্ধান্ত নিতে পারবো না যে কোনটা ভালো, হ্যাঁ কোনটা আমি কন্টিনিউ করবো বা কোনটারে বাদ দিব। বাদ দিব, রাইট। এটা হচ্ছে এবি টেস্টিং। এখন বিষয়টা হচ্ছে এবি টেস্টিং অনেক ভাবে হয়। ফেসবুকের ক্ষেত্রে এক ধরনের এবি টেস্টিং, গুগল অপটিমাইজ ব্যবহার করে যে এবি টেস্টিংটা হয় সেটা হচ্ছে যে ধরেন আমার ল্যান্ডিং পেজ, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, ধরেন আমার ল্যান্ডিং পেজ, আমার এখানে একটা জিনিস একটু বলে রাখি, টার্ম দুটো, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনারা হোম পেজকে ল্যান্ডিং পেজ হিসেবে মানে সবসময় ভাবলে আসলে হবে না, ঠিক আছে? হোম পেজ ল্যান্ডিং পেজ হতে পারে, মানে সব ল্যান্ডিং, মানে সব হোম পেজ একটি ল্যান্ডিং পেজ, কিন্তু সব ল্যান্ডিং হোম পেজ নয়। আচ্ছা বুঝতে পারছি? মানে হোম পেজ সেলস পেজ তো ল্যান্ডিং পেজ হতে পারে নাকি? সরি সরি সেলস পেজ যেটা থেকে সেল করার জন্য। রাইট রাইট রাইট, মানে আমি ল্যান্ড করা, মানে যেখানে কাস্টমারকে ল্যান্ড করাইলে আমার বেটার বেনিফিট হবে, সেটাই আমার ল্যান্ডিং পেজ। সেটাই আমার ল্যান্ডিং পেজ। হ্যাঁ ভাই এখানে একটা বলবো, সেটা হচ্ছে যে আমি হচ্ছে কয়েকটা ইয়েতে পড়ছিলাম, ওইখানে হচ্ছে যে কিছু ইয়েতে লিখস, আপনি যে কথাটা বলছেন ওইটা আসলে এগেইনস্টে বলছে। যেমন হচ্ছে আপনার ওরা বলছে হচ্ছে যে যদিও হোম পেজের মধ্যে যদি কোনো ইয়ে থাকে মানে কনভার্সন হওয়ার জন্য, দেখেন আপনি এখানে যেটা দেখাচ্ছেন নেম, ইমেল, ফোন নাম্বার, যদি যদি এই ধরনের কোনো ইয়ে যদি আপনার ইয়েতে থাকে তাহলে হচ্ছে যে আপনার ইয়েটা হবে না, বলে কি হবে না বুঝিনি। তখন এটাকে হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ বলবে না, এটা এটা হোম পেজই বলবে। আচ্ছা ওকে ওকে ফাইন, মানে ওরা হোম পেজকে ল্যান্ডিং পেজ বলতে চাচ্ছে না, তাই তো? আচ্ছা এখানে একটা বিষয় একটু বলি, ল্যান্ডিং পেজের একটা বড় সংজ্ঞা হচ্ছে, মানে বড় বড় মার্কেটাররা যেটা করে যে ল্যান্ডিং পেজ কিন্তু অন্য জায়গায় যাওয়া যায় না, লিংক মানে আপনার হচ্ছে যে মানে এই যেমন আপনার আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু হোম পেজে আসা যায় ল্যান্ডিং পেজ থেকে, তাই না? কিন্তু বড় বড় মার্কেটাররা যখন ল্যান্ডিং পেজ করে তখন কিন্তু সেখান থেকে হোম পেজে আসা যায় না, রাইট? সরাসরি সেল পেজে চলে যায়, সেলস পেজেই থাকে আর কি। আচ্ছা আমজাদ ভাই আপনি একটু ক্লিয়ার করেন, মানে আমি খুব ক্লিয়ার হতে পারিনি এখন। না এটা হচ্ছে যে আমি যেটা পড়লাম আর কি, সেটা হচ্ছে আপনার ওরা বলতে চাইছে হচ্ছে যে আপনার হোম পেজের মধ্যে যদি কোনো এই ধরনের হচ্ছে কনভার্সন হওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা রাখা হয়, যেমন আপনি এখানে যেটা রাখছেন মানে আপনার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে নেম, ইমেল, ফোন নাম্বার দিয়ে এই ধরনের ইয়ে যদি আপনার হোম পেজে যদিও রাখে, এটাকে হচ্ছে যে আমরা কোনোভাবে হচ্ছে ল্যান্ডিং পেজের সংজ্ঞায়িত করবো না। আচ্ছা ওকে ফাইন, এটা 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 এক ধরনের মানে চমৎকার লজিক, যে থাকলেই যে সংজ্ঞায়িত করতে হবে তা না। না একটু আগে তো ভাই আপনি বললেন যে সব হোম পেজ ল্যান্ডিং পেজ হতে পারে, কিন্তু সব ল্যান্ডিং পেজ হোম পেজ না। হ্যাঁ মানে আমি বলছি যে হোম পেজ ল্যান্ডিং পেজ হতে পারে, কিন্তু মানে ল্যান্ডিং মানে সব ল্যান্ডিং পেজ হোম পেজ না আর কি, মানে আমি ডিফারেন্সিয়েট করার জন্য জিনিসটা বলেছি আর কি। ল্যান্ডিং পেজ একটা আলাদা জিনিস, ল্যান্ডিং পেজে অনেক ধরনের ইনফরমেশন থাকে, নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ হয়, নির্দিষ্ট আপনার হয়, তারপর ক্যাপচার পেজ কোনটা? সর্ট অফ আপনি সেলস পেজ বলেন, মানে আমি যদি একদম সাধারণ ভাষায় বলি তাহলে আপনি ল্যান্ডিং পেজ, সেলস পেজ, স্কুইজ পেজ যাই বলেন না কেন এগুলো একই জিনিস, এক একটাকে এক এক নাম দেওয়া হয়েছে আর কি। ওইটাকেও আপনি ক্যাপচারও বলতে পারেন আর কি, ঠিক আছে? সর্ট অফ মানে যেখান থেকে আমি কোনো কিছুকে কনভার্ট করতে চাই আর কি, সেল করতে চাই, সহজ কথা, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা যাই হোক, যেটা আলোচনা করছিলাম যে গুগল অপটিমাইজের আসলে কাজ কি। গুগল অপটিমাইজ হচ্ছে, দেখেন গুগল সার্চ কনসোল নামে একটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, মনে আছে আপনাদের? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গুগল সার্চ কনসোলে বেসিক্যালি আমরা দেখি যে আমার মানে মানুষ আমার এই যে ওয়েবসাইটে, ধরেন যে মানুষ আমার ওয়েবসাইটে বেসিক্যালি আপনার কি দিয়ে সার্চ করে আমার ওয়েবসাইটে আসে। এখন খেয়াল করে দেখেন আমার বিভিন্ন ভাবে মানুষ আমাদের ওয়েবসাইটে আসে, একটা কিওয়ার্ড সব থেকে বেশি সার্চ থেকে আসে, সেটা হচ্ছে দ্য টার্টল স্টার। টার্টল স্টারে গত 7 দিনে এরকম সার্চ করে আমাদের ওয়েবসাইট খুঁজে পাইছে 66টা ইমপ্রেশন, মানে কোন একটা মানে সার্চ ইঞ্জিনে 66 বার ইমপ্রেশন হয়েছে আর কি। সেখান থেকে আমি 55টা ক্লিক পাইছি, ঠিক আছে? মানে 55টা ক্লিক পাইছি, মানে তারা আমার ক্লিক করে কোথায় আসছে,
মানে আমার হোম পেজে আসছে ধরে নেন। এখন আমি যদি জিনিসটা এরকম করি যে ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার এই যে আপনার কম্বিনেশন, এখানে এক ধরনের কম্বিনেশন আছে তাই না? আমি যদি ধরেন আর একটা কম্বিনেশন করি, এই হোম পেজেরই আর একটা কম্বিনেশন আমি করব, এবং এই যে সার্চ যারা করতেছে 50% কে বা আপনার মানে হচ্ছে যে র্যান্ডম করে ফেলতেছে, কাউকে হচ্ছে যে আপনার এই সেট দেখাচ্ছে, এটা অটোমেটিক্যালি হবে, কাউকে আরেকটা সেট দেখাচ্ছে, বুঝতে পারছি? এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে which one is performing, which one is giving me the best output, বুঝতে পারছি? এটা হচ্ছে গুগল অপটিমাইজ দিয়ে করে। তো এবি টেস্টিং কিন্তু এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এবি টেস্টিং কিন্তু অনেকভাবে হতে পারে। এবি টেস্টিং ফেসবুকের মাধ্যমে হয়। ফেসবুকের মাধ্যমে যে এবি টেস্টিং হয় সেটা আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে ধরেন যে মাল্টিপল ফ্যাক্টরস, মাল্টিপল প্যারামিটার কম্বিনেশন করে আমরা এবি টেস্ট করতে পারি। এবং এখানে যে দুটো সেটই হতে হবে তাও কিন্তু না, এখানে মাল্টিপল সেট বা মাল্টিপল অ্যাডও, হ্যাঁ মাল্টিপল অ্যাডও পাওয়া। ফেসবুকের যে এবি টেস্টিংটা হয় আর গুগল অপটিমাইজেশনের যে আলাদা, এটা আলাদা আলাদা, এটা আলাদা, রাইট? ফেসবুকের এবি টেস্টিং আর গুগল অপটিমাইজের যে এবি টেস্টিং এটা আলাদা, এটা আমরা দেখবো আর কি, ঠিক আছে? কোন ক্যাম্পেইনের টেস্টিংটা আমি গুগল অপটিমাইজেশনে করি আর কোনটারে আমি ফেসবুকে করি? যারা বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেস্টিং করে, মানে অর্গানিক ট্রাফিকের ক্ষেত্রে গুগল অপটিমাইজ ব্যবহার করে আর কি, ঠিক আছে? মানে ওয়েব পেজের ক্ষেত্রে বা ওয়েব ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে আমি গুগল অপটিমাইজেশন বেস করি। আর যারা কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট তৈরি করছে, ঠিক আছে, ইনবাউন্ড মার্কেটিং যারা করছে, ইনবাউন্ড মার্কেটারদের জন্য আপনার এই এবি টেস্টিংটা এই অপটিমাইজ দিয়ে করে আর কি, ঠিক আছে? কিন্তু যারা আউটবাউন্ড মার্কেটিং সেক্ষেত্রে আপনার এই যে ফেসবুকের মাধ্যমে আমরা যেই টেস্টিংটা করি ওইটা হতে পারে আর কি, বুঝতে পারছেন? দ্যাটস দ্য থিং। ওকে, আর আরেকটা জিনিস ছিল কোল্ড কলিং। কোল্ড কলিং নিয়ে আপনাদের কোনো ধারণা আছে? ভাইয়া কোল্ড কলিং কি কারো নাম্বার কালেক্ট করে সরাসরি তাকে ফোন কলের মাধ্যমে প্রমোট করার চেষ্টা করাটাই কি? যদি আপনি লুড ভাষায় বলেন আসলে কিন্তু তাই, যে আপনার সাথে তার কোনো পরিচয়ই নাই, না তার সাথে আপনার পরিচয়ই নাই, ঠিক আছে? তাহলে আপনি তাকে একটা কল করে তার সাথে মানে তার সাথে কানেক্ট হলেন আর কি, ঠিক আছে? এটা কোল্ড কলিং বলা হচ্ছে এটাকে, মানে এই টার্মটা আসলো বলে আমি বললাম। আর এর আগে ইয়াপু এসইআরপি সার্চ, যেটাকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা বলি, হ্যাঁ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর মানে এই যে যেমন আপনাদের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, যেমন আপু একটু আগে বলে গেলেন যে সার্চ ইঞ্জিনটা আমাদের শুনতে অনেক কঠিন লাগে, সার্চ ইঞ্জিনটা কিন্তু আসলে যে অনেক কঠিন তা কিন্তু না, সময় সাপেক্ষ, প্রত্যেকটা ব্যাপারই সময় সাপেক্ষ। আপনারা যদি বলেন যে নাজুল ভাই আপনার ওয়েবসাইটটা অনেক চকচক করতেছে, আর আমার ওয়েবসাইটটা চকচক করার কারণ হচ্ছে ভাই আমার দোকান হচ্ছে এইটাই আমার সম্বল, এইটাই আমার অ্যাসেট। এবং আপনার ওয়েবসাইটটাকে আমরা ইনবাউন্ড মার্কেটিং বলতে পারি? এটা না, এটা নট অলওয়েজ। আমরা তো অনেক আউটবাউন্ড মার্কেটিংও করি, আমরা কিন্তু আউটবাউন্ড আমরা প্রচুর ক্যাম্পেইন করি না, আমাদের তো প্রচুর ক্যাম্পেইন আমরা করছি, আমরা আউটবাউন্ডও কাজ করছি, আবার ইনবাউন্ডে চলতেছে, মানে এটা কিন্তু প্যারালালি হতে পারে। মানে এখানে ইনবাউন্ড আউটবাউন্ডের ব্যাপারটা কি দেখেন, জিনিসটা কিন্তু প্যারালালি হতে পারে, তাই না? কিভাবে প্যারালালি হতে পারে? যে ধরেন আপনি কি করতেছেন, আপনি কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে মানে কাস্টমারকে ল্যান্ড করাচ্ছেন। যেমন একটু আগে মনে করেন অ্যানালিটিক্স ম্যানিয়া আমরা দেখলাম, তাই না? যে আমরা ধরেন অ্যানালিটিক্স ম্যানিয়াতে একটা ফর্ম ফিল আপ করলাম। এখন জিনিসটা চিন্তা করে দেখেন, এই ফর্মের ডেটাটা কি আপনার ইয়েতে নাই, আমার ফেসবুকে বা গুগলে নাই? আছে, সব জায়গাতেই আছে। তাহলে আমি যদি মনে করি যে আপনার কয়েকদিন পরে যেমন অ্যানালিটিক্স ম্যানিয়া যে স্ট্র্যাটেজি ব্যবহার করে সেটা কি, সে তার গুগল ট্যাগ ম্যানেজার যে এই ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা সবসময় ওপেন রাখে না। গুগল ট্যাগ ম্যানেজারের এই ট্রেনিং এর ফি হচ্ছে $400, মানে তার মানে প্রায় ধরেন আপনার 35,000 টাকা গুগল ট্যাগ ম্যানেজারের ট্রেনিং। তো সে কি করে, সেটা ওপেন রাখে না। এই যে যারা আমরা মনে করেন যে ফর্ম ফিল আপ করতেছি, বিভিন্ন করতেছি, সে করে কি, যখন তার ট্রেনিংটা ধরেন 2 মাস 3 মাস পরে সে লঞ্চ করবে, তার আগে সে সবাইকে
জানানো দেয় যে এই যে আমার ট্রেনিং আসতেছে, আমার ট্রেনিং আসতেছে। এইটা কি একটা আউটবাউন্ড মার্কেটিং না? এটা ক্যাম্পেইনিং এর মানে আমি পুশ করতেছি তো তাকে, তাই না? আর ইনবাউন্ডে তো ওরা আমার সাইটে ল্যান্ড করতেছে, রাইট? সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, এখানে ইনবাউন্ড মার্কেটিং কি আমরা পুলিং মার্কেটিং বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাকে পুল পুশ হিসেবে মানে আমার পার্সোনাল ডেফিনেশন হচ্ছে যে পুল পুশ, ঠিক আছে? যদিও অনেক টার্ম বা অনেক কিছু আমি আমার মতো করে ব্যবহার করি, সব টার্ম যে আপনি সব জায়গায় খুঁজে পাবেন সেরকম না। আমি আমার নিজের বোঝার জন্য আমি অনেক কিছুকে আমার মতো করে ডিনোট করি, এরকম আর মানে বিষয়টা বুঝতে পারছেন? পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনি এটা বলছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেটা বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, যেমন আবু বলছে যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর, যেমন আমি এবার আলোচনায় ফিরে আসি আর কি, পুরো আলোচনাটা এখন আমি করব। তো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর এখন চিন্তা করে দেখেন, এটা আসলে খুব কঠিন কিছু না। বিষয়টা হচ্ছে কি যে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইট আমরা যত কন্টেন্ট আপডেট করি, গুগলের একটা রোবট আছে, ধরেন বট, যেটাকে আমরা বট বলি, ঠিক আছে? এই গুগলের রোবটটা কি করে? গুগলের রোবটটা সারা দুনিয়ার সব ওয়েবে সে ঘুরে বেড়ায়, ঠিক আছে? ঘুরে ঘুরে সে সেই ওয়েবসাইটের তথ্য কোথায় জমা রাখে? তার সার্ভারে জমা রাখে, তাই না? তো তার সার্ভারে যখন জমা রাখতেছে, মানে এই যে বিষয়টা, এটাকে আমরা বলি ক্রলিং, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ক্রলিং। আচ্ছা, তাহলে ক্রলিং যে করতেছে, এখন ওইটা তো কোনো হিউম্যান বিইং করতেছে না। হিউম্যান বিইং করতেছে না, এটা একটা সফটওয়্যার, ওটা একটা রোবট করতেছে, তাই না? ওটা একটা ধরেন একটা সফটওয়্যার ধরেন আর কি। এখন ওই সফটওয়্যারটা কি ইমেজ পড়তে পারে ভালো মতো? পারে না। সে টেক্সট পড়তেছে, তাই না? মানে আমি একটা এক্সাম্পল আপনাদের শুধু টেক্সট পড়তেছে। এখন মনে করেন আমার একটা আর্টিকেল লেখা আছে, এক্সাম্পল ধরেন যে এটাকে কি বলবো, ধরেন যে ROS নির্ণয়, ফেসবুক ক্যাম্পেইনে ROS নির্ণয়, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এখানে এই যে ধরেন আমার এই যে একটা ছবি দেয়া আছে, তাই না? এই যে এই ছবি কি পড়তে পারতেছে ও? না, ছবির ডেটাগুলো হয়তো পড়তে পারবে। তাহলে এটা নিশ্চয়ই একটা টেকনিক্যাল কিছু আমাকে করতে হবে যাতে করে গুগল এটাকে বুঝতে পারে। যাতে গুগল এটা বুঝতে পারে। গুগল না বুঝতে পারলে তো আর আমাদের সার্চে রেজাল্ট দিতে পারবে না, তাহলে তো রেজাল্ট দিতে পারবে না, তাই না? আচ্ছা, তার মানে এই ধরেন যেমন একটা ফ্যাক্টর হচ্ছে, ধরেন যে আমার এই ইমেজে অল্টার ট্যাক্স ব্যবহার করতে হবে, ও ALT অল্টার ট্যাক্স, এটাও আমি আমার ইয়েতে লিখে রাখতেছি, অল্টার ট্যাগ ALT, ঠিক আছে? যেটাকে আমরা ALT ট্যাগ বলি। অর্থাৎ আপনি মনে করেন ই-কমার্স করেন আর ওয়েবসাইট করেন আর যাই করেন, আপনার প্রত্যেকটা ইমেজে এটাকে বলে অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে? মানে ইমেজের এগেইনস্টেই অল্টার ট্যাগটাকে বলে দিয়ে আসতে হয়। যেমন এইটার একটা অল্টার ট্যাগ আছে এবং সেটা একটা কিওয়ার্ড হতে পারে বা রিলেভেন্ট একটা কিছু হতে পারে। তাহলে একটা ইউজারদের বোঝার জন্য আরেকটা হচ্ছে বটের বোঝার জন্য। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে যেটা সামনে দেখতেছেন সেটা হচ্ছে ইউজার বোঝার জন্য, ঠিক আছে? ওকে, যাই হোক, মানে আমি এক্সাম্পল দিচ্ছিলাম আর কি, যে ধরেন যে ব্যাপারটা এরকম ছিল যে আমরা SERP মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে বিষয়টা হচ্ছে কি দেখেন, গুগল কিন্তু কখনোই আপনাকে বলে নাই যে আপনি হচ্ছে যে SEO করেন বা সামথিং এগুলো করেন। গুগল বলছে আপনি আপনার ওয়েবসাইটটাকে কমপ্লায়েন্ট করেন। ওয়েবসাইট কমপ্লায়েন্ট করেন, গুগলের কিছু কমপ্লায়েন্স আছে, যেমন আপনি যদি এগুলোকে না জেনে দেন, অল্টারনেটিভ টেক্সট না দেন, মেটা টেক্সট না দেন, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে কিন্তু সে তার ক্রল বা তার যে মানে সে যে ক্রল করতেছে বা তার যে বট, এটা কিন্তু প্রপারলি ইনফরমেশনটা তার সার্ভারে রাখতে পারবে না। সেটা বুঝতে পারছেন? তো সে যদি সার্ভারে রাখতে না পারে আপনার ওয়েবসাইটের তথ্য, তাহলে সে রিটার্ন করবে কিভাবে? সো এরকম কিছু ফ্যাক্টর আছে। আসলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় এবং পৃথিবীর কেউই আসলে জানে না যে অ্যাকচুয়াল র্যাঙ্কিং ফ্যাক্টর কোনগুলো। কারণ যদি কোনোদিন জেনে যেত যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর কোনগুলো, তাহলে কিন্তু ফেসবুক বা গুগলের কিন্তু ব্যবসা শেষ, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যত বড় এক্সপার্টই হন না কেন, এক্সপার্ট অ্যানালাইসিস করে বলে। আমরাও তো ধরেন বিভিন্ন ক্যাম্পেইন অ্যানালাইসিস করে বলে যে এটা ভালো চলছে, এটা ভালো চলছে না, এটা খারাপ চলছে, এটা ভালো, মানে এটা অ্যানালাইসিস করে আমরা একটা
রিপোর্ট একটা ইনসাইট আপনাদেরকে দেই, কিন্তু অ্যাকচুয়াল র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু গুগলই জানে যে আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর কি। আচ্ছা যাই হোক, তো আমার কয়েকটা আলোচনা এখনো বাকি রয়ে গেছে, কারণ আপনাদের কিছু কিছু কনফিউশন এখনো রয়ে গেছে যেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন আপনাদের সেশন নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে, আমি সেশনের এই জায়গাতে একটা নোট অলরেডি দিয়ে দিছি। আপনারা এই আর্টিকেলটা যদি পড়েন, আমি একটু বুঝাই দিচ্ছি আপনাকে। বিষয়টা হচ্ছে সেশন কিভাবে হয়। যে ধরেন যে ব্যাপারটা এরকম, যে ধরেন আপনার একটা ইউজার একটা ওয়েবসাইটে ঢুকলো, সে ধরেন পেজ 1 ভিজিট করলো, পেজ 2 ভিজিট করলো, কোনো একটা ইভেন্ট করলো, মানে অ্যাকশন নিল, মানে ইন্টারাকশন করে ট্রানজাকশন করলো, এটা একটা সেশন। এই পুরোটা মিলে কিন্তু একটা সেশন হলো। কিন্তু এখন চিন্তা করে দেখেন টাইমটা সে ব্যয় করলো, মানে একটা মানে টাইমটা ব্যয় করলো মানে কি, ধরেন যে ঘটনা একটার পর একটা ঘটনা ঘটলো। এখানে কয়টা ঘটনা দেখেন, 1 2 3 4 5 6, 6টা ঘটনা, তাই না? এখানে এই 6টা ঘটনা মিলে একটা সেশন, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা যদি এরকম হয়, জুম কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অ্যাগেন এন্ড অ্যাগেন? আমাদের কিন্তু হচ্ছে না, মানে আপনাদের কি হচ্ছে? না ভাই হচ্ছে না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ধরেন একজন ভদ্রলোক দুপুর 12টার সময় ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকলো। ওয়েবসাইটে ঢুকে সে কিন্তু মনে করেন যে তার উদ্দেশ্য হচ্ছে পারচেজ করা, ধরেন এই লাস্ট পর্যন্ত যাওয়া। কিন্তু সে কি করলো, ধরেন পেজ 1 এবং পেজ 2 এটা দেখে তারপরে মনে করেন সে একটু কফি খাইতে গেল। মনে করেন যে মানে ধরেন প্রায় আধা ঘন্টা 30 মিনিট পরে এসে সে আবার মনে করেন এরকম ইভেন্ট 2 1 2 3 4 এবং ফাইনাল ট্রানজাকশন করলো। তাহলে এখন আমাকে বলেন যে কনভার্সন হবে একটা, কিন্তু সেশন কয়টা হবে? যদি ভাই যদি এখানে আছে যেটুকু পরে বলছি সেটা হচ্ছে 30 মিনিটের মধ্যে যদি হয় তাহলে গুগল এক সেশন ধরে, আর যদি 30 মিনিটের হয়ে যায় তাহলে হচ্ছে গুগল হচ্ছে সেকেন্ড সেশন হিসেবে। একদমই পারফেক্ট কথা বলছেন। তার মানে ঘটনাটা যদি 30 মিনিটের মধ্যে এই সবগুলো ঘটনা, মানে ধরেন এই যে সেকেন্ড ইভেন্টের পর থার্ড ইভেন্ট, মানে সেকেন্ড ঘটনার পর থার্ড ঘটনাটার মধ্যবর্তী সময় যদি 30 মিনিটের বেশি হয়ে যায়, মানে ওই ভদ্রলোক যদি 30 মিনিট পরে এসে কফি খাইয়ে এসে এই ইভেন্ট 1 এ আসে, তাহলে সেশন কিন্তু দুইটা হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইটে কোনো ভিজিটর আসলে সে ফার্স্ট 30 মিনিট থেকে একটা সেশন হিসেবে ধরা হবে। সে যাই না ফার্স্ট 30 মিনিটস কে আপনি সেশন হিসেবে ধরতে পারেন না। মানে সে 2 ঘন্টা ব্যয় করলো, আমি পার 30 মিনিট একটা সেশন হিসেবে তাহলে নো 2 ঘন্টা বলতে পারি। এই 2 ঘন্টার মধ্যে মনে করেন সে 10টা ঘটনা ঘটাইছে এবং এই 10টা ঘটনার ইন্টারভাল, মানে এর মধ্যে ইনঅ্যাক্টিভ সে 20 মিনিটের ভেতরে ছিল, ধরেন 30 মিনিট ইনঅ্যাক্টিভ ছিল না কোনো কারণে, তাহলে একটাই সেশন হবে। কিন্তু নাজমুল ভাই আমার মতে মিডনাইটে বোধহয় অন্য ঘটনা ঘটে। হ্যাঁ বলতেছি, একটা একটা করে বলতেছি, এখানে 3টা ঘটনা আছে, সেটাই বলার চেষ্টা করছি। একটা একটা করে আগে বুঝি। এইটা কি বোঝা গেছে? মানে এই পর্যন্ত কি বুঝছি আমরা? হ্যাঁ, এখানে কিভাবে ঘটনা হয় দেখেন। There are 2 methods by which a session ends. দুটো মেথড আছে, মানে এই যে সেশন যে কাউন্টিং হচ্ছে এটার জন্য মেথড কয়টা? দুটো। একটা হচ্ছে টাইম বেসড এক্সপাইরেশন আর একটা হচ্ছে ক্যাম্পেইন চেঞ্জ। তাহলে টাইম বেসড এক্সপাইরেশন আফটার 30 মিনিটস অফ ইনঅ্যাক্টিভিটি, আমি যে বললাম যে এই যে ঘটনাটা ঘটলো পেজ 2 তে গিয়ে সে 30 মিনিট পরে আবার ইভেন্ট 1 এ আসলো, তাহলে 30 মিনিট সে ইনঅ্যাক্টিভ ছিল, তাই না? তাহলে সেশন কয়টা হলো? দুইটা। এবার দেখেন, এবার যদি মিডনাইটে ধরেন রাত 11:50 মনে করেন আপনার যে টাইম সেটিং আছে, ধরেন আপনার রাত মানে ইউটিসি +6, তাই না? রাত 11:50 আপনি আমার ওয়েবসাইটে ঢুকছেন আর বের হইছেন হচ্ছে রাত 12:10। এর মধ্যে আপনি আমার ওয়েবসাইট ঘাটছেন, ঘুরছেন, ফিরছেন, অনেক কিছু করছেন। সেশন কয়টা হবে? তো টাইমের হিসাবে সেশন দুইটা হবে। মিডনাইটের আগে একটা সেশন হবে, মিডনাইটের পরে একটা সেশন হবে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, তারপরে ধরেন ক্যাম্পেইন যদি চেঞ্জ হয়, ধরেন একটা ক্যাম্পেইন মানে একটা ইউজার একটা ক্যাম্পেইন থেকে এসছে, একটা সেশন হলো, লিভ করে চলে গেল, এবার আরেকটা ক্যাম্পেইন থেকে আসলো, তাহলে আরেকটা সেশন হলো। এটা ইজি, এটা ইজি, ঠিক আছে। বাকি কোনটা কঠিন বলেন? ভাইয়া মনে করেন সে 2 ঘন্টা বসে আপনার ওয়েবসাইটটাই ঘাটাঘাটি করলো, ফাইন না, 2 ঘন্টা আপনার ওয়েবসাইটে সে কোনো টাইম নষ্ট করলো না, সে 2 ঘন্টা আপনার ওয়েবসাইটটা ঘাটাঘাটি করলো, পড়লো, তারপরে যে একটা কনভার্সন হইলো, হ্যাঁ এটাকে আমি একটা সেশন ধরবো? অবশ্যই একটা সেশন। মিডনাইটের আগে হইলে একটা সেশন হবে। মানে হ্যাঁ, মিডনাইটের আগে যদি ঘটনাটা ঘটে, এখন সে যদি রাত 11:30টায় ঢুকে রাত 12:30টায় বের হয়, তাহলে তো সেশন 2 হয়ে যাবে। এটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে আমি আপনার ওয়েবসাইটে ঢুকলাম, এখন হচ্ছে ঢুকে হচ্ছে যে কিছুক্ষণ হচ্ছে আপনার ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম, কিন্তু আমি হচ্ছে যে ওয়েবসাইটটা আপনার ক্রস করি নাই, মানে হচ্ছে আমি ক্লোজ বাটনটা ইয়ে করে আপনার ইয়েটা ইয়ে করে নিই, আমি আরেকটা ট্যাবে গিয়ে হচ্ছে যে অনেকক্ষণ ইয়ে করলাম অন্য একটা ওয়েবসাইটে গেলে আপনার আধা ঘন্টা পর হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আবার আসলাম, তাহলে সেক্ষেত্রে কি দুইটা ইয়ে হয়ে যাবে নাকি? এটাও তো ইনঅ্যাক্টিভিটি হলো, আপনি ট্যাবেই আছেন, আপনি কিন্তু সেই ইনঅ্যাক্টিভিটি যদি 30 মিনিটস ওভার না হয়, মানে কোনটা 30 মিনিটস ওভার না হবে, একটা সেশনই হবে। মানে অ্যাক্টিভিটি মানে কি দেখেন, এখানে আমরা মানে আপনি যে আমজাদ ভাই আপনি তো প্রশ্ন করেছিলেন মনে হয়, তাই তো? জি ভাই। ট্যাব কাটাকাটির বিষয় না, ট্যাব আছে, কারণ এখানে আমার ট্যাব আছে, তাই না? জি, ট্যাব আছে না, কিন্তু আমি এখানে ইয়ে করি নাই, বলে এটাকে মানে আপনি ওয়েবসাইটে ছিলেন না, কি আরেকটা ওয়েবসাইটে কাজ করতেন, এখানে আছে, তাহলে কি হবে? তাহলে আপনি ওই ওয়েবসাইটে ইনঅ্যাক্টিভ, ওই ওয়েবসাইটে আমি ইনঅ্যাক্টিভ, তাই না? কারণ এই যে আমরা যে মানে যে স্ক্রল করছি কিংবা ধরেন এখানে আছি, এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করতে পারে, তাই না? ইট ক্যান ট্র্যাক। সো সেই ক্ষেত্রে আপনার মানে তো এখন বিষয়টা হচ্ছে এই সেশন নিয়ে কি কারো কোনো ইস্যু আছে? আর এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আমার কাছে মনে হয় যে আমার মনে হয় না যে কারো সমস্যা থাকার কথা। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেটা বললেন এখন লাস্টে, যেটা যে আমি যদি কোনো একটা ওয়েবসাইটে, সাপোজ আপনার ওয়েবসাইটে যদি আমি স্ক্রলিং অবস্থায় 1 ঘন্টাও থাকি, তাহলে আমার সেশন একটাই ধরা হবে? একটাই হবে। আচ্ছা, আর যদি আমি ইনঅ্যাক্টিভ, আপনি ওটা যদি হাইড করে বা মিনিমাইজ করে যদি অন্য কোনো জায়গায় যাই, 30 মিনিটস ইনঅ্যাক্টিভ থাকার পরে আপনি যদি আবার ব্যাক করে কাজ করেন, সেটা আরেকটা সেশন হবে। হ্যাঁ, তাহলে দুটো সেশন হবে। হ্যাঁ, তাহলে দুটো সেশন হবে। ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটার আপনার এই যে টার্মিনোলজির মধ্যে আমি এই রিসোর্সের লিংকটা দিয়ে দিছি, ঠিক আছে? এই যে সেশনের লিংকটা। এবার আরেকটা জিনিস আপনাদের আছে ভিসিপিএম, ভিউয়েবল, মানে দুইটা, একটা হচ্ছে সিপিএম আর একটা হচ্ছে ভিসিপিএম। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ভিসিপিএম হচ্ছে ভিউয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল, ঠিক আছে? কস্ট পার মাইল বেসিক্যালি, কিন্তু আমরা এটাকে বলি কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে? বাট আদতে এটার পূর্ণাঙ্গ ইয়ে হচ্ছে কস্ট পার মাইল। এখন জিনিসটা হচ্ছে ভিসিপিএম কিন্তু ওয়ান্স আপন টাইম ছিল না। আমার ধারণা আজকে এই টার্মটা মানে ভিসিপিএম টার্মটা আমার ধারণা যে আমার যতটুকু আমার ব্রেনে আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 3 ইয়ার্স হবে এই টার্মটা ইন্ট্রোডিউস হয়েছে আর কি, ঠিক আছে? এটা ইন্ট্রোডিউস হয়েছে কেন সেটার এক্সাম্পল আমি আপনাকে দেই। ধরেন আপনি প্রথম আলোতে গেলেন, এখন দেখেন আপনি মনে করেন স্ক্রল করে চলে আসলেন, এখানে ছিলেন, স্ক্রল করে ফুটপাথ করে চলে আসলেন। আচ্ছা, তাহলে নরমালি যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু পাবলিশার কিন্তু আমাকে অ্যাড দেখাই দিছে, দেয়নি? হ্যাঁ, ভিউটা শুধু কালেক্ট করবে বিসিএম। হ্যাঁ, মানে সিপিএম হচ্ছে যে মানে সিপিএম অনুযায়ী কিন্তু এটা কিন্তু আমার কাউন্ট হয়ে গেছে, হইছে না? কাউন্ট হয়ে গেছে, সিপিএম এ কাউন্ট হয়ে গেছে, সিপিএম এ কিন্তু কাউন্ট হয়ে গেছে, কিন্তু ভিসিপিএম এ কাউন্ট হইছে কি হয়নি সেটা হচ্ছে এখন প্রশ্ন। তাহলে ভিসিপিএম যদি কাউন্টিং হতে হয়, তাহলে দেখেন অ্যাকর্ডিং টু ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ব্যুরো an ad can be viewable
only if a user saw more than 50% of it, 50% এর বেশি দেখছে for longer than 1 second for display ad. এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, for video ads user are required to see more than 50% of the ad for longer than 2 seconds. এটা হচ্ছে যে গ্লোবালি এই যে পাবলিশার ধরেন গুগল বলেন, ফেসবুক বলেন, এরকম কিন্তু পাবলিশিং এর অনেক নেটওয়ার্ক আছে, তাই না? তাদেরও কিন্তু কমপ্লায়েন্স আছে, সে কোনটাকে সিপিএম বলবে কোনটাকে ভিসিপিএম বলবে, এটার একটা গ্লোবাল কমপ্লায়েন্স আছে। সেই গ্লোবাল কমপ্লায়েন্স অনুযায়ী এটা হচ্ছে সেটার কমপ্লায়েন্স, এবং সেটারও নোট কিন্তু আমি আপনাদেরকে ঠিক এখানে নোটটা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, এখানে আমি আরো 2-3টা জিনিস একটু আলোচনা করতে চাই। অলরেডি এএলটি নিয়ে আলোচনা করেছি, ক্রলিং নিয়ে আলোচনা করেছি, সেলস পেজ, বেসিক্যালি সেলস পেজ গুলো আসলে অনেক মানে এগুলো নিয়ে আরো বেটার আলোচনা হবে। কোল্ড কলিং নিয়ে আলোচনা কিছু একটা করেছি। আপনারা দেখবেন যে পৃথিবীতে অনেক মার্কেটার আছে বা বাংলাদেশে বিশেষ করে অনেকে আছে যাদের কাজ হচ্ছে লিড জেনারেশন করা। আপনি বলে দিবেন যে আমার অমুক প্রদেশের এই ইন্ডাস্ট্রির মানে কন্ট্যাক্ট দরকার বা ইমেল অ্যাড্রেস দরকার, তখন ও ওই প্রদেশের ইমেল অ্যাড্রেস গুলো নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে কালেক্ট করে আপনাকে দেয়। এবার আপনি কি করেন, আপনি তাদেরকে ইমেল করেন, একটা সিরিজ ইমেল থাকে, আর ইমেল করেন, অনেকে দেখে অনেকে দেখে না, সেখান থেকে কিছু কনভার্সন আপনি পেতে পারেন। ঠিক আছে? ওকে, ইম্পালস মার্কেটিং, এটা সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে একটু শুনতে চাই। এটা তো জানি না। ইম্পালস মার্কেটিং সম্পর্কে ধারণা আছে? না ভাই, না ভাইয়া তেমন ধারণা নাই। কারো কোনো এনিওয়ান এলস? কোনো ধারণাই নাই। আচ্ছা, খুব মজাদার একটা জিনিস, এখানে আমাদের ডিকশনারি আস্তে আস্তে বড় হবে। কারণ ঘটনা হচ্ছে কি, মানে মানে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার ইন্টারভিউ বোর্ডও যদি ফেস করেন অথবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা যখন কথা বলবে, তখন কিন্তু আপনি এই ইনফরমেশনগুলো যদি না জানেন তাহলে আপনি তাকে কনভার্ট করতে পারবেন, আপনাকে অনেক টার্ম জানতে হবে। ঠিক আছে? ইম্পালস মার্কেটিং হচ্ছে যে ধরেন আপনারা দেখবেন যে বিভিন্ন শপিং মলে আপনি যখন কাউন্টারে চকলেট থাকে, এটা থাকে সেটা থাকে, দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ, মানে এই প্রোডাক্ট কিন্তু আপনার দৈনন্দিন প্রোডাক্ট না, রাইট? কিন্তু আপনাকে ইম্পালস করে, অর্থাৎ আপনাকে পার্সু করে। যখন আপনি কাউন্টারে আসতেছেন, সবকিছু কেনা হয়ে গেছে, তখন আপনি দেখতেছেন আরে এটা তো ভালোই লাগতেছে, সুন্দর করে সাজানো থাকে। এই যে কোনো কিছু যেটা আপনার প্রয়োজন নাই সেটা যখন আপনাকে কোনো কিছু পার্সু করে পারচেজ করানো হয়, তখন সেটাকে বলে ইম্পালস মার্কেটিং। বুঝতে পেরেছেন? এখন আপনি বলতে পারেন যে তাহলে ডিজিটালের ক্ষেত্রে ইম্পালস মার্কেটিং কি হবে? এখন মনে করেন আপনি ইয়ে বিক্রি করেন, এটাকে কি বলে, মানে ধরেন আপনি আপনার যে 6 আওয়ার ফ্রি ট্রেনিং মেথড, এটা কি ইম্পালস মার্কেটিং? না, এটা ইম্পালস না, এটা হচ্ছে ফানেলের অপটিন, মানে এটা হচ্ছে অপটিন, মানে ফ্রি যে ট্রেনিং এটা তো অপটিন। ঠিক আছে? কিন্তু ইম্পালস মার্কেটিংটা হচ্ছে কি, যেমন ধরেন ইম্পালসের সাথে মানে ইম্পালস একটা মেথড বেসিক্যালি। ঠিক আছে? যে ধরেন আপনি দেখবেন যে শপিং ডিজিটালের ক্ষেত্রে ইম্পালস মার্কেটিং এর ব্যবহার কিন্তু আছে। যে আপনি মনে করেন আপনি শপিং করছেন, হচ্ছে কি মনে করেন যে আপনি শপিং করছেন, এক্সাম্পল ধরেন যে আপনি এটাকে কি বলবো, একটা মোবাইল ফোন কিনছেন। ঠিক আছে? এবার যখন সে মোবাইল ফোন মানে আপনি কার্ডে দিচ্ছেন বা প্রসিড করতে যাচ্ছেন, তখন সে বলতেছে যে এটাকে আপনি ক্রস সেলও বলতে পারেন। তখন আপনি ওখানে কি বলতেছেন যে এই মোবাইলের সাথে এই কভারটা খুব সুন্দর লাগে, বা এই কভারটা তুমি নিতে পারো। ঠিক আছে? তাহলে এটা তাকে পার্সু করা হলো, এবং সে মানে মার্কেটিং কিন্তু আসলে ইটস অল অ্যাবাউট প্লেইং উইথ হিউম্যান সাইকোলজি, মানে ইউ বিলিভ ইট, রাইট? এটা ওই যে আলি এক্সপ্রেস করে ভাই, অনেক সময় অর্ডার কনফার্ম করার পর ওই সেলারের অন্যান্য প্রোডাক্ট গুলো শো করে, এটা কি অনেক এরকম এইটা মানে এটা হচ্ছে কি, মানে যেটা আপনার প্রয়োজন নেই
কিন্তু পার্সু করছে, এটাকে আপনি ইম্পালস হিসেবে কাউন্ট করতে পারেন না। মানে আমি একটা টার্ম বললাম, এটা আপনারা আরেকটু স্টাডি করবেন, তাহলে ধারণা হবে। আজকে আর সময় নিব না, আলোচনা অলমোস্ট শেষ। আর কনভার্সন রেট নিয়ে অপটিমাইজ স্মার্ট হিমাংশু শর্মার একটা লেখা আমি আপনাদের এখানে দিয়েছি, আপনারা এখান থেকে পড়ে নিয়েন, তাহলে আপনার কনভার্সন রেট নিয়ে আপনাদের ধারণা হবে। কস্ট পার অ্যাকুইজিশন নিয়ে আপনাদের একটা ভুল ধারণা হয়তো এক্ষেত্রে ভাই পজিটিভলি বলেছে, আপনার হচ্ছে যে আমি নামটা ভুলে গেলাম, মোস্তফা জাভেদ ভাই রাইট বলেছে যে কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার অ্যাকুইজিশনকে কস্ট পার কনভার্সনও বলতে পারেন। যে আপনার 100টা সেল হওয়ার জন্য $200 খরচ হলো, তাহলে কস্ট পার অ্যাকুইজিশন হলো $2। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি কস্ট পার অ্যাকুইজিশন। এগুলোই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমরা নেক্সট অ্যাসাইনমেন্টে যেটা যাব, ক্লাস 3। নেক্সট অ্যাসাইনমেন্ট আছে জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবস ইন লোকাল, মানে এটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। And operational plan for digital marketing agencies. এই পয়েন্টগুলো কি এই পয়েন্টগুলোর আলোকে লিখতে হবে? এই পয়েন্টগুলোর আলোকে লিখবেন। সেটা হচ্ছে কি যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এ কি ধরনের জব অ্যাভেলেবেল আছে সেইটা। নাম্বার 2 হচ্ছে সেই পোস্টগুলোর জব ডেসক্রিপশন কি থাকে সেগুলো আমাদেরকে তুলে আনতে হবে এই প্রেজেন্টেশনে। বিভিন্ন জব ডেসক্রিপশন অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন টাইপ, সেগুলো আপনারা আপওয়ার্কে পাবেন, ফাইবারে পাবেন, পিপল পার আওয়ারে পাবেন। এটা আমাদেরকে তুলে আনতে হবে। মানে এটা হ্যাঁ, এটা যেটা আপনি যে জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট প্রোডাক্ট, মানে আপওয়ার্কে যে ধরনের আপনার জবের সার্কুলার দেওয়া হয় ক্লায়েন্টরা যেগুলো, রাইট 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 মানে আপওয়ার্কে বা হচ্ছে বাংলাদেশের মার্কেটে যত মার্কেট আছে, মানে আপওয়ার্ক হোক, ফাইবার হোক, পিপল পার আওয়ার হোক, এই যে সারা বিশ্বব্যাপী ডিজিটাল মার্কেটিং এর যে বাজার, এই বাজারে ক্লায়েন্টের চাহিদা কি সেইটা বোঝার জন্য আমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা দিচ্ছি। এটা তো ভাস্ট, বিশাল বড়। এটা ভাস্ট, কিন্তু এটা যদি আপনি করেন তাহলে এটা আপনার পার্সোনাল মানে ইয়েটার ব্রড অনেক ব্রড হবে। ঠিক, বুঝতে পারছেন? আর কি ছোট করে করতে গেলে হয় কি যে মূল জিনিস থেকে ফোকাসিং নষ্ট হয়ে যায়। ছোট করে করবেন না, এটা বড় করেই করেন। এটা আগামী মানে আমরা তো এক্সটেন্সিভ টাইমে আছি, আপনার কাজের বাইরে সকালবেলা ভোরবেলায় এই কাজগুলো করবেন, মানে ঘুম থেকে সকালেই ওঠেন, দরকার হলে ভোরে উঠে কাজ শুরু করেন। একটু কষ্ট করতে হবে, মানে এই 6 মাস আমাদের নিজেদেরকে বদলে ফেলতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হবে। কাজের ফাঁকে যতটুকু টাইম পাচ্ছি ঘর সংসারের কাজ বাদ দিয়ে পুরোটা এটার পিছনে লেগে থাকতেছি। মানে তাতে কি উন্নতি হচ্ছে সেটা বলে না, তা তো অবশ্যই হচ্ছে, তো অবশ্যই, এবং হইতেই হবে, আর কোনো বিকল্প দেখতেছি না। মানে আর কোনো বিকল্প নাই, মানে হইতেই হবে। আসলে মূল কথা হচ্ছে ওইখানে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই রাখি। আমার আপনাদের একটা যদি করতেন, বাউন্স রেটটা যদি একটু ক্লিয়ার করতেন, সেটা হচ্ছে আমি আসলে দুইটা ডেফিনিশন পাইছি। আচ্ছা, বাউন্স রেটটা খুব সহজ। আপনার ইয়েটা হচ্ছে যে যতগুলো মানে ও ক্যালকুলেট করে কি সেশন ডিভাইডেড বাই সিঙ্গেল পেজ ভিউ, এটাই তো নাকি? এরকমই পাইছেন তো নাকি? আর কি একটাতে পাইছি হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে সে আপনার ওয়েবসাইটে ঢুকলো, একটা পেজের মধ্যে থাকলো, তারপরে যদি সে চলে আসলে তাহলে সেটাকে বাউন্স রেট বলে। আবার আরেকটা ইয়েতে পাইছি হচ্ছে যে আপনার যত পেজই ভিজিট করুক না কেন, কিন্তু সে যদি কিছু পারচেজ না করে তাহলে সেটা বাউন্স। এটা ভুল। আপনি পরবর্তী যেটা পাইছেন বাউন্স রেট, এটা না। ঠিক আছে, বাউন্স রেট যে এটা না, এটা আমরা মানে গুগল অ্যানালিটিক্স কখনোই এইটাকে বাউন্স হিসেবে কাউন্ট করে না। কারণ আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারে দেখবো যে নন ইন্টারাকশন হিট, আপনি দেখবেন ওখানে আমরা ট্রু বসায় আসি। কনভার্সন হইলেও ধরেন একটা লোক ধরেন আমরা ল্যান্ডিং পেজে এসে ওই পেজের মধ্যে মানে এক পেজের মধ্যে পারচেজ করে ফেলছে, পারচেজ করে সে চলে গেছে, এটাও কিন্তু বাউন্স হিসেবে কাউন্ট হবে গুগল অ্যানালিটিক্সে। জি জি বুঝতে পারছি। এটাই হচ্ছে রাইট।
আচ্ছা যদি সে হচ্ছে মানে সিঙ্গেল পেজ থাকে এবং সেখান থেকে এটা আমি কনফিডেন্টলি বললাম কারণ গুগল ট্যাগ ম্যানেজারে আমরা এটাকে নন ইন্টারঅ্যাকশন হিট হিসেবে ট্রু দিয়ে আসি। ট্রু কেন দিয়ে আসি? ট্রু দিয়ে আসি যাতে করে এটা বাউন্স রেটের সাথে মিসম্যাচ না করে, কারণ বাউন্স রেটই যে আপনার সবকিছু বলে দিবে তা কিন্তু না। এম আই রাইট? জি স্যার বাউন্স রেট কখন ভালো এবং কখন খারাপ এটা যদি একটু বলতেন। না, বাউন্স রেট আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে বাউন্স রেট কিভাবে কমানো যায় সেটা আপনি আমাকে প্রশ্ন করলে এটা খুব লজিক্যাল প্রশ্ন। মার্কেটারের জন্য বাউন্স রেট সবসময় খারাপ। বাউন্স যত কম হয় বাউন্স তত রেট ভালো। আসলে সব সময় মানে বাউন্স রেট কি সব সময় আসলে খারাপই, মানে এটা খারাপ ইমপ্যাক্টই ফেলে? নট অলওয়েজ যে আপনার খারাপ, কিন্তু বাউন্স রেটটা এক হিসেবে খারাপ। কেন খারাপ? কারণ ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে বাউন্স রেট কত আমরা একটু দেখে আসি। আচ্ছা, আপনারা কি মজা পাচ্ছেন আমাদের বদলে ফেলো নিজেকে প্রোগ্রামে? সবার কাছ থেকেই শুনতে চাই, প্রত্যেকেই একটু বলবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। মানে একটু ভিতরে ঢুকতে পারছি বলে মজাটা এখন একটু লাগতেছে ভালো। মজাও পাচ্ছি না, ঘাম হচ্ছে ভালো। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো বেটার প্রোডাক্ট বানাতে চাই, তাই না? এখন আমি যদি একটা লোহা পোড়াই তো আপনার সেটা থেকে আউটপুট বের করে, আমি যদি না পড়াইতে পারি আপনাদেরকে, তাই না, তাহলে আমি কিভাবে আউটপুট নিয়ে আসবো বলেন? এটা অবশ্যই ঠিক আছে। রিসার্চ করতেই সারাদিন শেষ। রিসার্চের কোনো বিকল্প নাই। পড়তে হচ্ছে প্রচুর। আচ্ছা দেখেন, আচ্ছা বাউন্স রেট আমার এখানে বাউন্স রেট হচ্ছে 38%। এখানে দেখেন, আমি যদি আমার লাস্ট 15 জুন থেকে 21 জুনের ক্যালকুলেশন করি, তাহলে আমার বাউন্স রেট হচ্ছে 27.63। আমার বাউন্স রেট কম কেন সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমার বাউন্স রেট কম এই কারণে, কারণ আমার প্রত্যেকটা পেজে প্রচুর পরিমাণে আউটার লিঙ্ক করা আছে, যাতে করে সে মানে একটা রেখে আরেকটাতে যেতে পারে। আসলে বুঝতে পারছেন? তার কাছে অপশন আছে, যার কারণে আমার বাউন্স রেটটা কিন্তু কম। এবং হ্যাঁ, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড বেসিক্যালি, তাই না? একটার সাথে আরেকটা কানেক্টেড বলেই আমার বাউন্স রেটটা কিন্তু কম, কারণ সে একটা পেজে এসে আরো অন্য জায়গায় যেতে পারছে। মানে ইন্টারপেজ লিংক যেটা, এক্স্যাক্টলি, লিংকিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এই লিংকিং কিন্তু এসইওর জন্য ভালো। লিংকিংটা কিন্তু এসইওর জন্য ভালো। এবং বাউন্স রেট আমার যতটুকু মনে হয়, আমার যতটুকু ধারণা, কারণ একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এসইওর ব্যাপারটাই কিন্তু পুরোটাই কিন্তু রিসার্চ সেন্ট্রিক। ঠিক আছে? যদি আপনাকে কেউ বলে রাখে যে সে এসইও 100% মানে সে করে ফেলতে পারবে, তাহলে এটা বুঝতে হবে যে মানে এটা মানে রাইট না, লজিক্যাল না। এসইও আপনার পার্সোনাল ক্রিটিক্যাল থিঙ্কিংও কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? উইচ ইজ অলসো ইম্পর্টেন্ট। সো বাউন্স রেটটা আমার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমার সবসময়ই চেষ্টা থাকতে হবে আমার বাউন্স রেটটা যাতে কি হয়, কম হয়, অলওয়েজ। এটা আমার সবসময় চেষ্টা থাকতে হবে। ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ভাইয়া, যদি হচ্ছে যে আপনি ধরুন একটা অ্যাড দিলেন ফেসবুকে, সেখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন, এখন হচ্ছে আমি যদি ধরুন আমি মোবাইলের মাধ্যমে হচ্ছে যে ওই অ্যাডটা দেখলাম, এখন হচ্ছে যে আমি সেখানে হচ্ছে যে ক্লিক করলাম, ক্লিক করার আগে আপনার ওয়েবসাইটে ঢুকার আগে যদি আমি ক্রস করে দিই, তাহলে সেটা কি বলবো? আপনি ক্লিক করলাম কিন্তু আপনার ওয়েবসাইটে তখন পর্যন্ত ওপেন হয় নাই, ওপেন হওয়ার আগে আমি হচ্ছে আবার টিপে দিই, তাহলে এটাও তো বাউন্স, এটাও বাউন্স রেটের মধ্যে চলে যাবে। এটাও বাউন্স। হ্যাঁ, একটা কথা বলি, আপনার এই যে অ্যানালিটিক্স দেখাচ্ছেন, এখানে
পেজ ভিউ 5483, ইউনিক পেজ ভিউ 4053। তো ইউনিক পেজ ভিউ কি যে প্রত্যেকটা ইউনিক ইউজার যে ভিউ করছে সেটা, আর আর পেজ ভিউ মানে একটা ইউজার তো দুইবারও ভিউ করতে পারে, সেটা কি ওভারঅল পেজ ভিউ? এটা ওভারঅল পেজ ভিউ, কিন্তু এটা ওভারঅল পেজ ভিউ এবং এটা ওভারঅল ইউনিক পেজ ভিউ। আচ্ছা, মানে ওভারঅল পেজ মানে কি, ধরেন আমার এখানে ধরেন ফর এক্সাম্পল আমার এখানে আমি যদি অডিয়েন্স দেখে আসি, আচ্ছা আমার টোটাল এই 15 জুন থেকে আমার আপনার 1024 জন হচ্ছে টোটাল ইউজার হচ্ছে কত, 1546। নিউ ইউজার 1024। আচ্ছা 1546। এখানে আমার টোটাল পেজ ভিউ হয়েছে 5483। কেমন? এবার আসেন এই 1546 জন ইউজারের যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে টোটাল পেজ ভিউ এতগুলো হয়েছে। ইউনিক পেজ ভিউ তার মানে আপনার হচ্ছে যে একজন ইউজার যদি একই পেজ দুইবার দেখে তাহলে সেটা কিন্তু পেজ ভিউ এর মধ্যে চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনিক পেজ ভিউ কিন্তু ওইটাকে একটা হিসেবে কাউন্ট করলো। না আমি আজকে প্রথম ঢুকলাম, সো আমি ইউনিক পেজ ভিউ এর মধ্যে পড়লাম। তো কালকে যদি আমি আবার আপনার পেজটা ভিউ করি তাহলে কি ভিউতে চলে যাবো? তাহলে পেজ ভিউতে চলে গেলেন, কিন্তু ইউনিক পেজ ভিউ তো আমার একই থাকলো। আচ্ছা, ওকে, আজকে মনে হয় এ পর্যন্তই থাক। আমি একটু ডিনার করব। বারবার দেখবেন মানে কি, এগুলো নিয়ে তো সারা বছরই কথা হবে। আচ্ছা এই টার্মগুলো আগে থেকে বুঝায় রাখলাম, কারণ যখন আমি বলবো তখন আপনি যাতে ধরতে পারেন যে না এটা হচ্ছে এই জিনিস। ইনডেপথ ফ্যাক্ট যখন বুঝবো তখন অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, লার্নিং এর প্রসেসই তাই। আপনাকে অনেক কিছু দেখাবো, তারপর আস্তে 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 যখন আপনি ভেতরে ঢুকবেন তখন এগুলো আরো আপনার ভিডিওগুলো যদি দিয়ে দেওয়া হইতো তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত ভিডিওগুলো দেই। আমাদের এলএমএস হয়ে গেলে আমাদের জন্য আরো সুবিধা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি ভাই, মানে যেগুলো জিনিসই মাঝখানে একটা কথা হয়তো মিস করে গেছি, কিন্তু অ্যাটেনশন ছিল না, কিন্তু ইম্পর্টেন্ট কথা। আপনার আলোচনাটা বারবার দেখলে হয় কি, ওই যে জিনিসগুলো আমাদের কনফিউশন ছিল আপনি আলোচনা করে গেলেন ওটা বার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি ভিডিও দিয়ে দিতে বলবো।